গল্পের নাম অমৃতের মৃত্যু। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গ্রামের নাম বাগমারি। রেল লাইনের ধারেই গ্রাম, কিন্তু গ্রাম হইতে স্টেশনে যাইতে হইলে মাইলখানেক হাঁটিতে হয়। মাঝখানে ঘন জঙ্গল। গ্রামের লোক স্টেশনে যাইবার সময় বড় একটা জঙ্গলের ভিতর দিয়া যায় না, রেল লাইনের তারের বেড়া টপকাইয়া লাইনের ধার দিয়েই যায়। স্টেশনের নাম সান্তালগোলা। বেশ বড় স্টেশন। স্টেশন ঘিরিয়া একটি গঞ্জ গড়িয়া উঠিয়াছে। অঞ্চলটা ধান্য প্রধান। এখান হইতে ধান চাল রপ্তানি হয়। গোটা দুই চালের কলও আছে। যুদ্ধের সময় একজন মার্কিন সৈন্য সান্তালগোলা ও বাগমারির মধ্যস্থিত জঙ্গলের মধ্যে কিছুকাল ছিল। তারা খালি গায়ে প্যান্ট পরিয়া ঘুরিয়া বেড়াইত, চাষিদের সঙ্গে বসিয়া ডাবা হুকোয় তামাক খাইত। তারপর যুদ্ধের শেষে তারা স্বদেশে ফিরিয়া গেল, রাখিয়া গেল কিছু অবৈধ সন্তান সন্ততি এবং কিছু ক্ষুদ্রায়তন অস্ত্রশস্ত্র। ব্যোমকেশ ও আমি যে কর্ম উপলক্ষে সান্তালগোলায় গিয়া কিছুকাল ছিলাম, তাহার সহিত উক্ত অস্ত্রশস্ত্রের সম্পর্ক আছে। তাহার বিশদ উল্লেখ যত সময় করিব। উপস্থিত যে কাহিনী লিখিতেছি তাহার ঘটনাকেন্দ্র ছিল বাগবাড়ি গ্রাম, এবং যাহাদের মুখে কাহিনীর গোড়ার দিকটা শুনিয়াছিলাম তাহারা এই গ্রামেরই ছেলে। বাকবাহুল্য বর্জনের জন্য তাহাদের মুখের কথাগুলি সংহত আকারেই লিখিতেছি। বাগবাড়ি গ্রাম যে কয়টি কোঠাবাড়ি আছে তার মধ্যে সদানন্দ সুরের বাড়িটা সবচেয়ে পুরাতন। গুটি টিনে ঘর, সামনে শান বাঁধানো চাতাল, পেছনে পাঁচিল ঘেরা উঠান। বাড়ির ঠিক পিছন হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। সদানন্দ সুর বয়স্ক ব্যক্তি, কিন্তু তার জ্ঞাতি গোষ্ঠী স্ত্রী পুত্র কেহ নাই। একলাই পৈতৃক ভিটায় থাকেন। তার একটি বিবাহিত ভগিনী আছে বটে। স্বামী রেলে কাজী চাকরি করে, কিন্তু তাহারা শহুরে লোক। তাহাদের সহিত সদানন্দবাবুর বিশেষ ঘনিষ্ঠতা নয়। গ্রামের লোকের সঙ্গেও তার সম্পর্ক খুব গাঢ় নয়। কারো সহিত অসদ্ভাব না থাকিলেও বেশি মাখামাখিও নাই। বেশিরভাগ দিন সকালবেলা উঠিয়া তিনি স্টেশনের গঞ্জে চলিয়া যান, সন্ধ্যার সময় গ্রামে ফিরিয়া আসেন। তিনি কী কাজ করেন সে সম্বন্ধে কারো মনে খুব স্পষ্ট ধারণা নাই। কেহ বলে ধান চালের ডালারি করেন, কেহ বলে বন্ধকি কারবার আছে। মোটের ওপর লোকটি অত্যন্ত সংবৃত মন্ত্র ও মিতব্যয়ী। ইহার অধিক তাহার বিষয়ে বড় কেউ কিছু জানে না। একদিন চৈত্র মাসের ভোরবেলা সদানন্দ বাড়ি হইতে বাহির হইলেন। একটি মাঝারি আয়তনের ট্রাঙ্ক ও একটি ক্যাম্বিসের ব্যাগ বাইরে রাখিয়া দরজায় তালা লাগাইলেন। তারপর ব্যাগ ও ট্রাঙ্ক দুই হাতে ঝুলাইয়া যাত্রা করিলেন। বাড়ির সামনে মাঠের মতো খানিকটা খোলা জায়গা। সদানন্দ মাঠ পার হইয়া রেল লাইনের দিকে চলিয়াছেন। গ্রামের বৃদ্ধ হিরু মণ্ডলের সঙ্গে দেখা হইয়া গেল। হিরু বলিল, কী গো কর্তা, সকালবেলা বাক্স বেচা নিয়ে কোথায় চলেছেন? সদানন্দ থামিলেন, দিন কয়েকের জন্য বাইরে যাচ্ছি। হিরু বললেন, তীর্থধর্ম করতে চললেন নাকি? সদানন্দ শুধু হাসিলেন। হিরু বলল, ইরি মধ্যে তীর্থধর্ম? বয়স কত হলো কর্তা? 45। সদানন্দ আবার চলিলেন। হিরু পিছন হইতে ডাক দিয়া প্রশ্ন করিল, ফিরছেন কতদিনে? দিন 6-7-এর মধ্যেই ফিরব। সদানন্দ চলিয়া গেলেন। তাহার আকস্মিক তীর্থযাত্রা লইয়া গ্রামে একটু আলোচনা হইল। তাহার প্রাণে যে ধর্মকর্মের প্রতি আসক্তি আছে এ সন্দেহ কারও ছিল না। গত 10 বছরের মধ্যে এক রাত্রির জন্য তিনি বাইরে থাকেন নাই। সকলে আন্দাজ করিল নীরব কর্মা সদানন্দ সুর কোনো মতলবে বাহিরে গিয়াছে। ইহার 3-4 দিন পরে সদানন্দের বাড়ির সামনের মাঠে গ্রামের ছেলে ছোকরারা বসিয়া জটলা করিতেছিল। গ্রামে 25-30 ঘর ভদ্রশ্রেণীর লোক বাস করে। সন্ধ্যার পর তরুণ বয়স্করা এই মাঠে আসিয়া বসে গল্পগুজব করে। কেহ গান গায়, কেহ বিড়ি সিগারেট টানে। শীত এবং বর্ষাকাল ছাড়া এই স্থানটাই তাদের আড্ডার ঘর। আজ অমৃত নামধারী জনৈক যুবককে সকলে মিলিয়া খেপাইতেছিল। অমৃত গায়ের একটি ভদ্রলোকের অনাথ ভাগিনেও, একটু আতপাগলা গোছের ছেলে। রোগা তালপাতা সেপাইয়ের মতো চেহারা, তরবর করিয়া কথা বলে। নিজের সাহস ও বুদ্ধিমত্তা প্রমাণের জন্য সর্বদাই সচেষ্ট। তাই সুযোগ পাইলেই সকলেই তাহাকে লইয়া একটু রঙ্গ তামাশা করে।
সকালের দিকে একটা ব্যাপার ঘটিয়াছিল। নাদু নামক এক যুবকের সম্প্রতি বিবাহ হইয়াছে। তার বউয়ের নাম পাপিয়া। বউটি সকালবেলা কলসি লইয়া পুকুরে জল আনিতে যাইতেছিল। ঘাটে অন্য মেয়েরাও ছিল। অমৃত পুকুর পাড়ে বসিয়া খোরানকুচি দিয়া জলের উপর ব্যাংলাফানো খেলিতেছিল। নাদুর বউকে দেখিয়া তার কি মনে হইল, সে পাপিয়া স্বর অনুসরণ করিয়া ডাকিয়া উঠিল, পিউ পিউ, পিয়া পিয়া পাপিয়া। মেয়েরা হাসিয়া উঠিল। বউটি অপমান বোধ করিয়া তখনই গৃহে ফিরিয়া গেল এবং স্বামীকে জানাইল। নাদু অগ্নিশর্মা হইয়া লাঠি হাতে ছুটিয়া আসিল। তাহাকে দেখিয়া অমৃত পুকুর পাড়ের একটা নারিকেল গাছে উঠিয়া পড়িল। তারপর গায়ের মাতব্বর ব্যক্তিরা আসিয়া শান্তিরক্ষা করিলেন। অমৃতের মনে যে অভিপ্রায় ছিল না, তাহা সকলেই জানিতেন। গোয়ার গোবিন্দ নাদুও বুঝিল ব্যাপার বেশিদূর গড়াইতে পাইল না। কিন্তু অমৃত তাহার সমবয়স্কদের ফ্রেশ বেডরুম হইতে নিস্তার পাইল না। সন্ধ্যার সময় সে মাঠের আড্ডায় উপস্থিত হইতেই সকলেই তাহাকে ছাঁকিয়া ধরিল। পটল বলল, হ্যাঁ রে আমরা, তুই এত বড় নাদুর সঙ্গে লড়ে যেতে পারলি না? নারকেল গাছে গিয়ে উঠলি? অমৃত বলল, আমি তো ডাব পাড়তে উঠেছিলাম। রেদোকে আমি ডরাই না। ওর হাতে যদি লাঠি না থাকতো অ্যাসালাঙ্গি মারতাম না যে বাছাদনকে বিছানায় পড়ে ফো ফো করতে হতো। গোপাল বলিল, সাবাস, বাড়ি গিয়ে মামার কাছে খুব ঠেঙানি খেয়েছিলি তো? অমৃত হাত মুখ নাড়িয়া বলল, মামা মারেনি, মামা আমাকে খুব ভালোবাসে। শুধু মামি কান মুলে দিয়ে বলেছিল, তুই একটা গোভূত। সকালে হি হি করিয়া হাসিয়া উঠিল। পটন বলল, ছি ছি, তুই এমন কাপুরুষ, মেয়ে মানুষের হাতে কানমলা খেলি? অমৃত বলল, মামি গুরুজন, তাই বেঁচে গেল, নইলে দেখে নিতাম। আমার সঙ্গে চালাকি নয়। দাসী বলল, আচ্ছা আমরা, তুই তো মানুষকে ভয় করিস না, সত্যি বলতো, ভূত দেখলে কী করিস? একজন নিম্নস্বরে বলল, কাপড়ে চোপড়ে। অমৃত চোখ পাকিয়ে বলিল, ভূত আমি দেখেছি, কিন্তু মোটেই ভয় পাইনি। সকলে কোরোরোপ করিয়া উঠিল। ভূত দেখেছিস? কবে দেখলি? কোথায় দেখলি? অমৃত সগর্বে জঙ্গলের দিকে শীর্ণ বাহু প্রসারিত করিয়া বলল, ওই তো ওইখানে। কবে দেখেছিস? কি দেখেছিস? অমৃত গম্ভীর স্বরে বলল, ঘোড়া ভূত দেখেছি। দুই একজন হাসিল। গোপাল বলল, তুই গোভূত কিনা, তাই ঘোড়া ভূত দেখেছিস? কবে দেখলি? পরশু রাত্রিরে। অমৃত পরশু রাত্রির ঘটনা বলিল। আমাদের কেঁদে বাছুরটা দড়ি খুলে গোয়ালঘর থেকে পালিয়েছিল। মামা বললে, যা আমরা জঙ্গলের ধারে দেখে আজ। রাত্রির তখন 10টা, কিন্তু আমার তো ভয় ডর নেই। গেলাম জঙ্গলে, এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথায় বাছুর, কোথাও খুঁজে পেলাম। চাঁদের আলোয় জঙ্গলের ভেতরটা হিলিগিলি দেখাচ্ছে। হঠাৎ দেখি একটা ঘোড়া, খুঁড়ের শব্দ শুনে বেরিয়েছিলাম, বুঝি বাছুরটা। ঘাড় ফিরিয়ে দেখি একটা ঘোড়া বনের ভেতর দিয়ে ফাঁ করে চলে গেল। কালো কুচকুচে ঘোড়া, নাক দিয়ে আগুন বেরোচ্ছে। আমি রাম নাম করতে করতে ফিরে এলাম। রাম নাম জপলে ভূত আর কিছু বলতে পারে না। দাসু জিজ্ঞাসা করল, কোন দিকে গেল ঘোড়াভূত? গায়ের দিক থেকে স্টেশনের দিকে। ঘোড়ার পিঠে সওয়ার ছিল? অত দেখিনি। সকলে কিছুক্ষণ চুপ করিয়া রইল। ভূতের গল্প বানাইয়া বলিতে পারে এত কল্পনা শক্তি অমৃতের নাই। নিশ্চয়ই সেই জ্যান্ত ঘোড়াই দেখিয়াছিল। কিন্তু জঙ্গলে ঘোড়া আসিল কোথা হইতে? গ্রামে কাহারও ঘোড়া নেই। যুদ্ধের সময় যে মার্কিন সৈন্য জঙ্গলে ছিল, তাদের সঙ্গেও ঘোড়া ছিল না। স্টেশনের গঞ্জে 2-4টা ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া আছে বটে, কিন্তু ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া রাত্রিবেলা জঙ্গলে ছোটাছুটি করিবে কেন? তবে কি অমৃত পলাতক বাছুরটাকেই ঘোড়া বলিয়া ভুল করিয়াছিল? অবশেষে পটন বলল, বুঝেছি, তুই বাছুর দেখে ঘোড়া ভূত ভেবেছিলি। অমৃত সজনে মাথা চাকাইয়া বলিল, না না, ঘোড়াই দেখেছি। জলজান্ত ঘোড়া ভূত আমি দেখেছি। তুই বলতে চাস ঘোড়া ভূত দেখেও তোর দাঁত কপানি লাগেনি? দাঁত কপানি লাগবে কেন? আমি রামদাম করেছিলাম। রামদাম করেছিলি, বেশ করেছিলি, কিন্তু ভয় পেয়েছিলি বলেই না রামদাম করেছিলি? মোটেই না। অমৃত আস্ফারণ করতে লাগে। কে বলে আমি ভয় পেয়েছিলাম? ভয় বাবার ছেলেই আমি নই। দাসী বলল, দেখ আমরা, বেশি বড়াই করিস নি, তুই এখন জঙ্গলে যেতে পারিস? কেন বলো? অমৃত ঈষৎ শঙ্কিতভাবে জঙ্গলের দিকে তাকাইল। ইতিমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটিয়াছে। জঙ্গলের গাছগুলি ঘন কৃষ্ণ ছায়া রচনা করিয়াছে। অমৃত একটু থামিয়া গিয়া বইল, ইচ্ছে করলেই যেতে পারি, কিন্তু যাবো কেন? এখন তো আর বাছুর হারায়নি। গোপালে বইল, বাছুর না হয় হারাই, কিন্তু তুই গুণ মারছিস কি না বুঝবো কী করে? অমৃত লাফাইয়া উঠিল, গুণ মারছি? আমি গুণ মারছি? দেখ গোবলা, তুই আমাকে চিনিস না। বেশ তো, চিনিয়ে দে না, যা দেখি একলা জঙ্গলের মধ্যে, তবেই বুঝবো তুই বাহাদুর। অমৃত আর পারিল না। সে সদর্পে বইল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি।
আমি কি ভয় করি নাকি? সে জঙ্গলের দিকে পা বাড়াইল। পটল ডাকে ডাকিয়ে বলল, শোন, এই খড়ি নে, বেশি দূর থেকে যেতে হবে না। সদানন্দদার বাড়ির পেছনে যে বড় শিমুল গাছটা আছে, তার গায়ে খড়ি দিয়ে ঢেড়া মেরে আসবি, তবেই বুঝবো তুই সত্যি গিয়েছি। খড়ি লইয়া ঈষৎ কম্পিত কণ্ঠে অমৃত বইল, তোরা এখানে থাকবি তো? থাকবো। অমৃত জঙ্গলের দিকে পা বাড়াইল। যতই অগ্রসর হইল ততই তাহার গতিবেগ হ্রাস হইতে লাগিল। তবু শেষ পর্যন্ত সে সদানন্দ সুরের বাড়ির আড়ালে অদৃশ্য হইয়া গেল। মাঠে উপবিষ্ট ছোকরার দল পাণ্ডু জ্যোৎস্নার ভেতর দিয়ে নীরবে জঙ্গলের দিকে চাহিয়া রহিল। একজন বিড়ি ধরাইল, একজন হাসিল। আমরা হয়তো সদানন্দদার বাড়ির পাশে ভাবটি মেরে বসে আছে। কিছুক্ষণ কাটিয়া গেল, সকলের দৃষ্টি জঙ্গলের দিকে। হঠাৎ জঙ্গল হইতে চড়াত করিয়া একটি শব্দ আসিল। শুকনো গাছের ডাল ভাঙলে যেরূপ শব্দ হয়, অনেকটা সেই রকম। সকলে চকিত হইয়া পরস্পরের মনে চাহিল। আরও কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু অমৃত ফিরিয়া আসিল না। অমৃত যেখানে গিয়াছে, ছোকরাদের দল হইতে সেই শিমুল গাছ বড় জোর 50-60 গজ। তবে সে ফিরিতে এত দেরি করিতেছে কেন? আরও 3-4 মিনিট অপেক্ষা করিবার পর পটল উঠিয়া দাঁড়াইয়া বলিল, চল দেখি গিয়ে এত দেরি কেন করছে আমরা। সকলে দল বাঁধিয়া যে পথে অমৃত গিয়াছিল সেই পথে চলিল। একজন রহস্য করিয়া বলিল, আমরা ঘোড়াবুতের পিঠে চড়ে পালালো নাকি? আমরা কিন্তু পালায় নাই। সদানন্দ সুরের বাড়ির খিড়কি হইতে 20-25 গজ দূরে শিমুল গাছ, সেখানে জ্যোৎস্নাবিদ্ধ অন্ধকারে সাদা রঙের কি একটা পড়িয়া আছে। সকলে কাছে গিয়া দেখিল অমৃত। একজন দেখলাই জানিল অমৃত কি থইয়া পড়িয়া আছে, তার বুকের জামা রক্তে ভিজিয়া উঠিয়াছে। অমৃত ভূতের ভয়ে মরে নাই, বন্দুকের গুলিতে তাহার মৃত্যু হইয়াছে। ব্যোমকেশ আমাকে লইয়া সান্তানগোড়ায় আসিয়াছিল একটা সরকারি তদন্ত উপলক্ষে। সরকারের বেতনভোগ পুলিশ কর্মচারীরা ব্যোমকেশকে স্নেহের চক্ষে দেখেন না বটে, কিন্তু মন্ত্রীমহলে তার খাতির আছে। পুলিশের জবাব দেওয়া কেস মাঝে মাঝে তাহার ঘাড়ে আসিয়া পড়ে। গত মহাযুদ্ধের সময় অনেক বিদেশি সৈন্য আসিয়া এদেশের নানা স্থানে ঘাঁটি গাড়িয়া বসিয়াছিল। তারপর যুদ্ধের শেষে বিদেশিরা চলিয়া গেল, দেশে স্বদেশী শাসনতন্ত্র প্রবর্তিত হইল। স্বাধীনতার রক্তস্নান শেষ করিয়া দেশ যখন মাথা তুলিল, তখন দেখিল হ্রদের উপরিভাগ শান্ত হইয়াছে বটে, কিন্তু তলদেশে হিংসুক নক্রকুল ঘুরিয়া বেড়াইতেছে। বিদেশি সৈন্যদলের ফেলিয়ে যাওয়া অস্ত্রশস্ত্র হইয়া দাঁড়াইয়াছে এই নক্রকুলের নখদন্ত। রেলের দুর্ঘটনা, আকস্মিক বোমা বিস্ফোরণ, সশস্ত্র ডাকাতি নতুন শাসনতন্ত্রকে উদ্ব্যস্ত করিয়া তুলিল। পুলিশ তদন্তে 2-4 জন দুর্বৃত্ত ধরা পড়িলেও বোমা, পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র কোথা হইতে সরবরাহ হইতেছে তাহার হদিশ মিলিল না। বিদেশি সিপাহীরা সেখানে যেখানে ঘাঁটি গাড়িয়া ছিল, অস্ত্রগুলি যে তাহার কাছে পিঠেই সঞ্চিত হইয়াছে তাহা অনুমান করা শক্ত নয়। কিন্তু আসল সমস্যা দাঁড়াইয়াছিল অস্ত্র সরবরাহকারী লোকগুলিকে ধরা। যাহারা অবৈধ আগ্নেয়াস্ত্রের কালোবাজার চালাইতেছে, তাহাদের ধরিতে না পারিলে এই উৎপাতের মূলচ্ছেদ হইবে না। সরকারি দপ্তরের সহিত পরামর্শ করিয়া ব্যোমকেশ প্রথমে সান্তালগোলায় আসিয়াছে। স্থানটি ছোট, কোনো অবস্থাতেই তাহাকে শহর বলা চলে না। স্টেশনের কাছে রেল কর্মচারীদের এক সারি কোয়ার্টার, একটা পাকা রাস্তা স্টেশনকে স্পর্শ করিয়া 2 দিকে মোড় ঘুরিয়া গিয়াছে এবং 20-25 বিঘা জমিকে বেষ্টন করিয়া ধরিয়াছে। এই স্থানটুকুর মধ্যে কয়েকটি বড় বড় আড়ত, পুলিশ, থানা, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, সরকারি বিশ্রান্তি গৃহ ইত্যাদি আছে। যে 2টি চালকলের উল্লেখ পূর্বে করিয়াছি, সেই 2টি এই রাস্তা ঘেরা স্থানের 2 প্রান্তে অবস্থিত। স্থানীয় লোক অধিকাংশ বাঙালি হইলেও মারোয়াড়ি ও হিন্দুস্তানিও যথেষ্ট আছে। আমরা সরকারি বিশ্রান্তি গৃহে আড্ডা গাড়িয়াছিলাম। ব্যোমকেশের এখানে আত্মপরিচয় দেবার ইচ্ছা ছিল না। এ ধরনের তদন্তে যতটা প্রচ্ছন্ন থাকা যায় ততই সুবিধা। কিন্তু আসিয়া দেখিলাম ব্যোমকেশের পরিচয় ও আগমনের উদ্দেশ্য কাহারও অবদিত নাই। স্থানীয় পুলিশের দারোগা সুকুমার সামন্ত পুলিশ বিভাগ হইতে ব্যোমকেশ সম্বন্ধে পূর্ব হইতেই ওয়াকিবহাল ছিলেন। তাহার কৃপায় ব্যোমকেশের খ্যাতি দিকে দিকে ব্যক্ত হইয়াছে। দারোগা সুকুমার বাবুর মুখ ভারী মিষ্ট, কিন্তু মস্তিষ্কটি দুষ্টবুদ্ধিতে ভরা। তিনি প্রকাশ্যে ব্যোমকেশকে সাহায্য করিতেছিলেন এবং অপ্রকাশ্যে যতভাবে সম্ভব বাগড়া দিতেছিলেন। পুলিশ যেখানে ব্যর্থ হইয়াছে, একজন বাহিরের লোক আসিয়া সেখানে কৃতকার্য হইবে, ইয়া বোধহয় তাহার মনঃপূত হয় নাই। যাই হোক, বাধাবিঘ্ন সত্ত্বেও ব্যোমকেশ কাজ আরম্ভ করিল। পরিচয়
গোপন রাখা সম্ভব নয় দেখিয়া প্রকাশ্যভাবেই অনুসন্ধান শুরু করিল। খোলাখুলি থানায় গিয়া দারোগা সুখময় বাবুর নিকট হইতে স্থানীয় প্রধান প্রধান ব্যক্তির নামের তালিকা সংগ্রহ করিল। স্টেশনে গিয়া মাস্টার মালবাবু, টিকিটবাবু, চেকার প্রভৃতির সহিত ভাব জমাইল। কোঅপারেটিভ ব্যাংকে গিয়া ম্যানেজারের নিকট হইতে স্থানীয় বিত্তবান ব্যক্তিদের খোঁজ খবর লইল। সকলেই জানিতে পারিয়াছিল ব্যোমকেশ কী জন্য আসিয়াছে, তাই সকলে সহযোগিতা করিল। বিশেষ কোনো ফল হইল না। 4-5 দিন বৃথা ঘোরাঘুরির পর ব্যোমকেশ এবং এক মতলব বাহির করিল। স্থানীয় যে কয়জন বর্ধিষ্ণু লোককে সন্দেহ করা যাইতে পারে তাহাদের বেনামে চিঠি লিখিল। চিঠির মর্ম, আমি তোমার গোপন কার্যকলাপ জানিতে পারিয়াছি, শীঘ্রই দেখা হইবে। চিঠিগুলি আমি 2-3 স্টেশন দূরে জংশনে গিয়া ডাকে দিয়ে আসিলাম। চার ফেলিয়া বসিয়া আছি, কিন্তু মাছের দেখা নাই। এইভাবে আরও 2-3 দিন কাটিয়া গেল। নিষ্কর্মার মতো দিনে রাত্রে ঘুমাইয়া ও সকাল সন্ধ্যা ভ্রমণ করিয়া স্বাস্থ্যের বেশ উন্নতি হইতে লাগিল, কিন্তু কাজের সুরাহা হইল না। তারপর একদিন সকালবেলা বাগমারি গ্রাম হইতে 3টি ছেলে আসিয়া উপস্থিত হইল। বেলা আন্দাজ 8টার সময় গরম জিলাপি সহযোগে গরম দুগ্ধ সেবন করিয়া অভ্যন্তরভাগে বেশ একটি তৃপ্তিকর পরিপূর্ণতা অনুভব করিতেছি। এমন সময় দ্বারের কাছে কয়েকটি মুন্ড উকিঝুঁকি মারিতেছে দেখিয়া ব্যোমকেশ বাহিরে আসিল। কি চাই? বিশ্রান্তি গৃহে পাশাপাশি 2টি ঘর, সামনে ঢাকা বারান্দা। 3টি যুবক বারান্দায় উঠিয়া ইতস্তত করিতেছিল। ব্যোমকেশকে দেখিয়া যুগপৎ দন্তবিকাশ করিল। একজন সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, আপনি ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলিল, হ্যাঁ। যুবকদের দন্তবিকাশ কর্ণচুম্বী হইয়া উঠিল। একজন বলিল, আমরা বাগবাড়ি গ্রাম থেকে আসছি। বাগমারি গ্রাম? সে কোথায়? আগে বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেক। আসুন বলিয়া ব্যোমকেশ সাদে ঘরে লইয়া আসিল। বিশ্রান্তি গৃহের বাধা বরাদ্দ আসবাব, একটি চেয়ার, একটি টেবিল, একটি আরাম কেদার আর 2টি খাট, মেঝে, নারকেল ছোবড়া, চাটাই পাতা। যুবকেরা 2জন মেঝেয় বসিল, একজন টেবিলে উঠিয়া বসিল। ব্যোমকেশ আরাম কেদারায় অগ্রসর হইয়া বলিল, কী ব্যাপার বলুন দেখি? যে ছোকরা অগ্রণী হইয়া কথা বলিতেছিল তাহার নামই পটল, অন্য 2জনের নাম দাশু ও গোপাল। পটল বলিল, আপনি শোনেননি? আমাদের গ্রামে একটা ভীষণ হত্যাকাণ্ড ঘটে গেছে। বলেন কি? কবে? ব্যোমকেশ আরাম কেদারায় উঠিয়া বসিল। দাশু ও গোপাল একসঙ্গে বলে উঠিল, পরশু সন্ধ্যের পর। পটল বলিল, পুলিশে তক্ষুনি খবর দেওয়া হয়েছিল। কাল সকালবেলা 9টার সময় দারোগা সুকুমার সামন্ত গিয়েছিল, লাশ নিয়ে চলে এসেছিল। তারপর আর কোনো খবর নেই। আজ আমরা আপনার কাছে আসবার আগে থানায় গিয়েছিলাম। সুকুমার দারোগা আমাদের হাঁকিয়ে দিল। লাশ নাকি সদরে পাঠানো হয়েছে, হাসপাতালে চেরা ফেরা হবে। আপনি এসব কিছুই জানেন না, তবে যে শুনেছিলাম আপনি পুলিশকে সাহায্য করবার জন্য এখানে এসেছেন। ব্যোমকেশ শুষ্কস্বরে বলিল, দারোগাবাবু বোধহয় এ খবর আমাকে দেওয়া দরকার মনে করেননি। সেই যাক, কে কাকে খুন করেছে, কী দিয়ে খুন করেছে? পটল বলিল, বন্দুক দিয়ে খুন হয়েছে আমাদের এক বন্ধু অমৃত। কে খুন করেছে তা কেউ জানে না। ব্যোমকেশবাবু, অমলার মৃত্যুর জন্য আমরাও খানিকটা দায়ী। ঠাট্টা তামাশা করতে গিয়ে এই সর্বনাশ হয়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি। সুকুমার দারোগার দ্বারা কিচ্ছু হবে না। আপনি দয়া করে খুঁজে বার করুন কে খুন করেছে। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। ব্যোমকেশ বলিল, বন্দুক দিয়ে খুন হয়েছে? আশ্চর্য, সব কথা খুলে বলুন তো। অতঃপর পটল, দাশু ও গোপাল মিলিয়া কখনো একসঙ্গে কখনো পর্যায়ক্রমে যে কাহিনী বলিল তাহা পূর্বে বিবৃত হইয়াছে। অমৃতের মৃত্যুতে তাহারা খুব কাতর হইয়াছে এমন মনে হইল না, কিন্তু অমৃতের রহস্য মৃত্যু তাহাদের উত্তেজিত করিয়া তুলিয়াছে, এবং ব্যোমকেশকে হাতের কাছে পাইয়া এই উত্তেজনা নাটকীয় রূপ ধারণ করিয়াছে। অমৃতের মৃত্যু বিবরণ শেষ হইতে আন্দাজ 2 ঘণ্টা লাগিল। ব্যোমকেশ মাঝে মাঝে প্রশ্ন করিয়া অস্পষ্ট স্থান পরিষ্কার করিয়া লইল। শেষে বলিল, ঘটনা রহস্যময় বটে, তার উপরে বন্দুক, কিন্তু শুধু গল্প শুনলে কাজ হবে না, জায়গাটা দেখতে হবে। 3জনেই উৎসাহিত হয়ে উঠিল। পটল বলিল, বিস্ত, এক্ষুনি চলুন না ব্যোমকেশবাবু, আপনি আমাদের গ্রামে যাবেন, সে তো ভাগ্যের কথা। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলল, এবেলা থাক, 2 দিন যখন কেটে গেছে তখন একবেলায় বিশেষ ক্ষতি হবে না। আমরা ওবেলা 5টা নাগাদ যাব। বেশ, আমরা এসে আপনাকে নিয়ে যাব। তাহারা চলিয়া গেল। কিছুক্ষণ পরে দারোগা সুকুমারবাবু আসিলেন। চেয়ারে নিজের সুবিপুল বপুখানি ঠাসিয়া দিয়া বললেন, বাগমারির ছোলাগুলো এসেছিল তো? আমার কাছেও গিয়েছিল। বাঙালির ছেলে একটা হুজুগ পেয়েছি। আর কি ও রক্ষে আছে? আপনি ওদের আমল দেবেন না মশাই, আপনার প্রাণ অতিষ্ঠ করে তুলবে। ব্যোমকেশ বলিল, না না, আমল দেবো কেন? আপনি তো ওদের আগে থাকতেই চেনেন। কেমন ছেলে ওরা? সুকুমারবাবু বলিলেন, পাড়াগাঁয়ের বকাটে নিষ্কম্বা ছেলে আর কি।
বাপের 2 বিঘে ধান জমি আছে, কি 3-4টে নারকেল গাছ আছে, ব্যাস ঘরে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। ব্যোমকেশ বলল, যে ছেলেটা মারা গেছে সেও তো ওদের দলেরই এক ছেলে। হ্যাঁ, সে ছিল আবার এক কাঠি বাড়া, মামার ভাতে ছিল, বকামি করে বেড়াতো। বন্দুকের গুলিতে মরেছে শুনলাম। তাই তো মনে হয়, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। কে মেরেছে কিছু সন্দেহ করেন? কি করে সন্দেহ করবো বলুন দেখি? কে কিছু চোখে তো দেখেনি, সবাই একজোট হয়ে মাঠে আড্ডা দিচ্ছিল। তবে একটা ব্যাপারের জন্য একজনের উপর সন্দেহ হচ্ছে। সেদিন সন্ধেবেলা অমৃত নাদুর বউকে অপমান করেছিল। নাদু একরোখা গোয়ার মানুষ, লাঠি নিয়ে অমৃতকে মারতে ছুটেছিল। সন্ধেবেলা মাঠের আড্ডাতেও সে ছিল না। তাকে একবার থানায় আনিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে। কিন্তু এসব বাজে কথা এখন থাক, একটা জরুরি খবর আপনাকে দিতে এলাম। সহসা গলা খাটো করিয়া বললেন, যমুনা দাস গঙ্গারামের নাম জানেন তো? এখানকার মস্ত বড় আড়তদার, সে একটা বেনামি চিঠি পেয়েছে। ব্যোমকেশ গাঢ় ভূচ্ছক্ষ দেখাইয়া বলল, বেনামি চিঠি? কী আছে তাতে? সুকুমারবাবু বললেন, যমুনা দাস চুপি চুপি আমাকে চিঠি দেখিয়ে গেছে। খামের চিঠি, তাতে সেফ লেখা আছে। আমি সব জানতে পেরেছি, শিগগিরই দেখা হবে। তাই নাকি? তাহলে তো যমুনা দাসের উপর নজর রাখতে হচ্ছে। সে কথা বলতে আমি একজন লোক লাগিয়ে নিয়েছি যমুনা দাসের পেছনে। সে অষ্টপ্রহর যমুনা দাসের উপর নজর রেখেছে। ভালো ভালো, আপনি পাকা লোক, ঠিক কাজই করেছেন। এবার হয়তো একটা সুরাহা হবে। সুকুমারবাবুর মুখে একটু বিনীত আত্মপ্রসন্নতা খেলিয়া গেল। এই কাজ করেই চুপ পেকে গেল ব্যোমকেশবাবু। তা সে যাক, এখন আপনার কী খবর বলুন তো? কিছু পেলেন? ব্যোমকেশ হতাশ স্বরে বলল, কই আর পেলাম? যতদূর চাই নাই নাই সে ঠিক নাই। সুকুমারবাবু উদ্ধৃতিটা ধরিতে পারিলেন না, কিন্তু যেন বুঝিয়াছেন এমনিভাবে হে হে করিলেন। তিনি চেয়ারে একেবারে জ্যাম হইয়া গিয়ে বসিয়াছিলেন। এখন টানা হেঁচড়া করিয়া নিজেকে চেয়ারে বাহুমুক্ত করিলেন। বললেন, আর উঠি, থানায় অনেক কাজ পড়ে আছে। ব্যোমকেশও উঠিয়া দাঁড়াইল, বলল, ভালো কথা, অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন নাকি? সুকুমারবাবু একটু ভ্রু তুলিয়া বলল, এখনও পাইনি। কাল পরশু পাবো কোথায়? কেন বলুন দেখি? পেলে একবার আমাকে দেখাবেন। সুকুমারবাবু একটু গম্ভীর হয়ে বললেন, দেখতে চান দেখাবো, কিন্তু ব্যোমকেশবাবু আপনি রুই কাতলা ধরতে এসছেন। আপনি যদি চুনোপুটির দিকে নজর দেন তাহলে আমরা বাঁচি কী করে? না না, নজর দিইনি, নিতান্তই হয়তো কৌতূহল। কথায় বলে, নেই কাজ তো খইবাজ। সুকুমারবাবুর মুখে আবার হাসি ফুটিল। তিনি দ্বারের দিকে যাইতে যেতে প্রথম আমাকে লক্ষ্য করিলেন। বললেন, এই যে অজিতবাবু, কেমন আছেন? গল্প টল্প লেখা হচ্ছে? আপনার আজগুবি গল্পগুলো পড়তে মন্দ লাগে না, তবে রবার্ট ব্রেকের মতো নয়। আচ্ছা, আসি। তিনি চতুর্বিহর বহির্ভূত হইয়া গেলে ব্যোমকেশ আমার দিকে ফিরিয়া চোখ টেপিয়া হাসিল। বৈকালবেলা ছেলেরা আসিয়া আমাদের গ্রামে লেগে গেছে। রেল লাইনের ধার দিয়া যখন গ্রামের নিকট উপস্থিত হইলাম, তখন গ্রামের সমস্ত পুরুষ অধিবাসী আমাদের অভ্যর্থনা করিবার জন্য লাইনের ধারে আসিয়া দাঁড়াইয়াছে। ছেলে বুড়া কেহ বাদ যায় না। সকলের চোখে বিস্ফোরিত কৌতূহল। ব্যোমকেশ বক্সি কী দৃশ্যটি তারা সচক্ষে দেখিতে চায়। মিছিল করিয়া আমরা গ্রামে প্রবেশ করিলাম। পটল অগ্রবর্তী হইয়া আমাদের একটি বাড়িতে রয়ে গেল। কাঁচা পাকা বাড়ি, সামনের দিকে 2টি পাকা ঘর, পিছনে খড়ের চাল। মৃত অমৃতের মামার বাড়ি। অমৃতের মামা বলরামবাবু বাড়ির সামনে চাতালে টেবিল চেয়ার পাতিয়া চায়ের আয়োজন করিয়াছিলেন। জোর হস্তে আমাদের সম্বর্ধনা করিলেন। লোকটিকে ভালো মানুষ বলিয়াই মনে হয়। কথা বলার ভঙ্গিতে সংকুচিত জড়তা। তিনি ভাগিনার মৃত্যুতে খুব বেশি শোকাভিভূত না হইলেও একটি যেন দিশাহারা হইয়া পড়িয়াছে। চায়ের সরঞ্জাম দেখিয়া ব্যোমকেশ বলিল, এসব আবার কেন? বলরামবাবু অপ্রতিভভাবে জড়াইয়া জড়িয়া বললেন, একটু চা সামান্য। পটল বলিল, ব্যোমকেশবাবু আপনি আমাদের গ্রামে পায়ের ধুলো দিয়েছেন, আমাদের ভাগ্যি, চা খেতেই হবে। ব্যোমকেশ বলল, আচ্ছা আচ্ছা, সে পরে হবে, আগে জঙ্গলটা দেখে আসি, চলুন। পটল আবার আমাদের লইয়া চলিল। আরও কয়েকজন ছোকরা সঙ্গে চলিল। বলরামবাবুর বাড়ির সম্মুখ দিয়া যে কাঁচা রাস্তাটি গিয়াছি, তাহাই গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তা একটি অসমতল শিলা কঙ্করপূর্ণ আগাছা ভরা মাঠের কিনারায় আসিয়া শেষ হইয়াছে। মাঠের পরে একটিমাত্র পাকা বাড়ি, সদানন্দ সুরের বাড়ি, তাহার পিছনে জঙ্গলের গাছপালা। আমরা মাঠে অবতরণ করিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এই মাঠে বসে তোমরা সেদিন গল্প করছিলে? আজ্ঞে হ্যাঁ। ঠিক কোন জায়গাটায় বসেছিলে? এই যে। আরও কিছু দূর গিয়া পটল আঙুল দিয়া দেখাইয়া বইল, এইখানটা। স্থানটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন, আগাছা নাই। ব্যোমকেশ বইল, এখান থেকে অমৃত যেই পথে জঙ্গলের দিকে গিয়েছিল সেই পথে নিয়ে চলো, আসুন। সদানন্দ সুরের দরজায়
তারা ঝুলিতেছে, জানলাগুলি বন্ধ। আমরা বাড়ির পাশ দিয়ে পিছনের দিকে চলিলাম। পিছনে পাঁচিল ঘেরা উঠোন, পাঁচিল প্রায় 1 মানুষ উঁচু, তাহার গায়ে একটি খিড়কি দরজা। জঙ্গলের গাছপালা খিড়কি দরজা পর্যন্ত ভিড় করিয়া আসিয়াছে। বাড়ি অতিক্রম করিয়া আমরা জঙ্গলে প্রবেশ করিলাম। জঙ্গলে পাতা ঝরা আরম্ভ হইয়াছে, গাছগুলি পত্রবিরল, মাটিতে স্বয়ং বিশীর্ণ পীতপত্রের আস্তরণ। বাড়ির খিড়কি হইতে 25-30 গজ দূরে একটা প্রকাণ্ড শিমুল গাছ স্তম্ভের মতো স্থূলগুড়ি 10-12 হাত উঁচুতে উঠিয়া শাখা প্রশাখায় বিভক্ত হইয়া গিয়াছে। পটল আমাদের শিমুলতলায় লইয়া গিয়া একটি স্থান নির্দেশ করিয়া বলিল, এইখানে অমৃত মরে পড়েছে। স্থানটি ঝরা পাতা ও শিমুল ফুলে আকীর্ণ, অপঘাত মৃত্যুর কোনো চিহ্ন নাই। তবু ব্যোমকেশ স্থানটি ভালো করিয়া খুঁজিয়া দেখিল। কঠিন মাটির ওপর কোনো দাগ নাই, কেবল একটি শুকনো পাতার নিচে একখণ্ড খড়ি পাওয়া গেল। ব্যোমকেশ খড়িটি তুলিয়া লইয়া বলল, এই খড়ি দিয়ে অমৃত গাছের গায়ে ঝাড়া কাটতে এসেছিল, কিন্তু গাছের গায়ে খড়ির দাগ নেই। সুতরাং পটল বলল, আগে হ্যাঁ, দাগ কাটবার আগেই এখানে দ্রষ্টব্য আর কিছু ছিল না। আমরা ফিরিয়া চলিলাম। ফিরিবার পথে ব্যোমকেশ বলল, সদানন্দ শুনে খিড়কির দরজা বন্ধ আছে কিনা একবার দেখে যাই। খিড়কির দরজা ঠেলিয়ে দেখা গেল ভিতর হইতে হুড়কো লাগানো। প্রাচীন দরজার তক্তায় ছিদ্র নাই, প্রাচীন দরজার তক্তায় ছিদ্র আছে, তাতে চোখ লাগাইয়া দেখিলাম উঠানের মাঝখানে একটি তুলসী মঞ্চ, বাকি উঠান আগাছায় পড়া। একটি পেয়ারা গাছ এক কোণে প্রাচীরের পাশে দাঁড়াইয়া আছে, আর কিছুই চোখে পড়িল। অতঃপর ব্যোমকেশ পাঁচিলের ধার দিয়া ফিরিয়া চলিল, তাহার দৃষ্টি মাটির দিকে। পাঁচিলের কোণ পর্যন্ত আসিয়া সে হঠাৎ আঙুল দিয়া বলিল, ওটা কি? অনাবৃত শুষ্ক মাটির উপর একটি পরিষ্কার অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন। তাহার আশেপাশে আরও কয়েকটি অস্পষ্ট আঁকাবাঁকা চিহ্ন রহিয়াছে। ব্যোমকেশ ঝুঁকিয়া চিহ্নটা পরীক্ষা করিল, আমরাও দেখিলাম। তারপর সেই ঘাট তুলিয়া দেখিল পাঁচিলের পরপারে পেয়ারা গাছের ডালপালা দেখা যাইতেছে। বললাম, কি দেখছো? কিসের চিহ্ন ওগুলো? ব্যোমকেশ পটলের দিকে চাইয়া বইল, কি মনে হয়? পটলের মুখ শুকাইয়া দিয়াছে, সে ওষ্ঠ লেহন করিয়া বইল, ঘোড়ার খুরের দাগ মনে হচ্ছে। ব্যোমকেশ বইল, ঘোড়া ভূতের খুরের দাগ। অমৃত দহরে মিছে কথা বলেনি। ফিরিয়া চলিলাম। ব্যোমকেশের ভ্রু সংসারভাবে কুঞ্চিত হইয়া রহিল। তাহার মনে ধোকা লাগিয়াছে। ঘোড়ার খুরের তাৎপর্য সে পরিষ্কার বুঝিতে পারে নাই। চলিতে চলিতে মাত্র 2-1টা কথা হইল। ব্যোমকেশ প্রশ্ন করিল, সদানন্দ সুর কতদিন হলো বাইরে গেছেন? পটল বইল, 8-10 দিন হলো। কবে ফিরবেন বলে জাননি? না। কোথায় গেছেন তাও কেউ জানে না। না। বলরামবাবুর বাড়িতে পৌঁছিয়া চেয়ারে বসিলাম। দর্শকের ভিড় কমিয়া গিয়াছে, তবু 2-4 জন অতি উৎসাহী ব্যক্তি ব্যোমকেশকে দেখিবার আশায় আনাচে কানাচে ঘুরিয়া বেড়াইতেছে। বলরামবাবু আমাদের চা ও জল খাবার আনাইয়া দিলেন। পটল, দাশু, গোপাল প্রভৃতি কয়েকজন ছোকরা কাছে দাঁড়াইয়া আমাদের তত্ত্বাবধান করিতে লাগিল। চা পান করিতে করিতে ব্যোমকেশ বলরামবাবুকে সবার আরম্ভ করিল, অমৃত আপনার আপন ভাগ্নে ছিল? আগে হ্যাঁ। ওর বাপ মাকেও ছিল না? না। আমার বোন অমৃতকে করে নিয়েই বিধবা হয়েছিল। আমার কাছে থাকতো, তারপর সেও মারা গেল। অমৃতর বয়স 5 বছর। আপনার নিজের ছেলেপুলে নেই? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। অমৃতের কত বছর বয়স হয়েছিল? 21। তার বিয়ে দেননি? না। বুদ্ধিসিদ্ধি তো তেমন ছিল না, এলাখাপা গোছের ছিল, তাই বিয়ে দিইনি। কাজকর্ম কিছু করতো? মাঝে মাঝে করতো, কিন্তু বেশি দিন চাকরি রাখতে পারত না। সান্তালগোলায় বড় আড়তদার ভগবতীবাবুর গদিতে ঢুকিয়ে দিয়েছিল। কিছুদিন কাজ করেও ছিল। তারপর বদ্রীদাস মারোয়ারি চাবের করে মাসখানিক ছিল, তা বদ্রীদাসও রাখলেন। কিছুদিন থেকে বিশু মল্লিকের চাবের করে ঘোরাঘুরি করছিল, কিন্তু কাজ পায়নি। ব্যোমকেশ কিয়ৎক্ষণ নীরবে নারকেল নাড়ু চিবাইল। তারপর 1 ঢোক চা খাইয়ে হঠাৎ প্রশ্ন করিল, গ্রামে কারণ ঘোড়া আছে? বলরামবাবু চক্ষু বিস্ফারিত করিল। ছোকরারাও মুখ তাকাতাকি করিতে লাগিল। শেষে বলরামবাবু বললেন, গায়ে তো কারণ ঘোড়া নেই। কারোর বন্দুকের লাইসেন্স আছে? আগে না। নাদু নামে এক ছোকরার কথা শুনেছি, তার ভালো নাম জানি না। তাকে পেলে 2-1টা প্রশ্ন করতাম। বলরামবাবু ছোকরাদের পানে তাকাইলেন। তারা আর একবার মুখ চাওয়াচানি করিল। তারপর পটল বলল, নাদু কাল বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। শ্বশুরবাড়ি কোথায়? কৈলাসপুরে। ট্রেনে যেতে হয়, সান্তালগোলা থেকে 3-4 স্টেশন দূরে। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে চায়ের পেয়ারা শেষ করিল। নাদু হয়তো নিরপরাধ, কিন্তু সে পালাইবে কেন? ভয় পাইয়াছে? আশ্চর্য নয়। এইরূপ একটা খুনের ব্যাপারে সংশ্লিষ্ট হইয়া পড়িলে কে না শঙ্কিত হয়। এই সময় একটি ছোকরা বলিয়া উঠিল, ওই তো সদানন্দদা আসছে। সকলে একসঙ্গে ঘাট ফিরাইলাম।
রাস্তা দিয়ে একটি ভদ্রলোক আসিতেছেন। চেহারা গ্রাম্য হইলেও শার্ট পোশাক গ্রাম্য নয়। গায়ে আদ্যির পাঞ্জাবি এবং গরদের চাদর, পায়ে কালো বার্নিশ অ্যালবার্ট, হাতে একটি ক্যাম্বিসের ব্যাগ। একটি ছোকরা চুপি চুপি অন্য এক ছোকরাকে বলিল, সদানন্দদার জামা কাপড়ের বাহার দেখেছিস? নিশ্চয়ই কলকাতায় গেছিল। সদানন্দবাবু সামনাসামনি আসিলেই পটল হাঁক দিয়া বলিল, সদানন্দদা, গায়ের খবর শুনেছেন? সদানন্দবাবু দাঁড়াইলেন, আমাকে এবং ব্যোমকেশকে লক্ষ্য করলেন। তারপর বললেন, কী খবর? পটল বলল, ওরা মারা গেছে। সদানন্দবাবুর চোখে অকপট বিস্ময় ফুটিয়ে উঠিল। মারা গেছে? কী হয়েছিল? পটল বলল, হয়নি কিছুই, বন্দুকের গুলিতে মারা গেছে। কে মেরেছে কেউ জানে না। সদানন্দবাবুর মুখখানা ধীরে ধীরে পাথরের মতো নিশ্চল হইয়া গেল। তিনি নিষ্পলক নেত্রে চাইয়া রহিলেন। পটল বলল, আপনি এই এলেন, এখন বাড়ি যান, পরে সব শুনলেন। সদানন্দবাবু ক্ষণিক দ্বিধা করিলেন, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে প্রস্থান করিলেন। তিনি দৃষ্টি বহির্ভূত হইয়া যাইবার পর ব্যোমকেশ পটলকে জিজ্ঞাসা করিলেন, সদানন্দবাবু যখন গ্রাম থেকে গিয়েছিলেন তখন তার হাতে ক্যাম্বিসের ব্যাগ আর স্টিলের ট্রাম ছিল না? পটল বলল, ঠিক তো, হিরু মোড়ল তাই বলেছিল বটে। সদানন্দা তরঙ্গ কোথায় রেখে এলেন? এ প্রশ্নের সদুত্তর কাহারও জানা ছিল না। ব্যোমকেশ এদিক ওদিক চাহিয়ে উঠিয়া দাঁড়াইল, বলল, সন্ধ্যে হয়ে এলো, আজ আমরা উঠি। সদানন্দবাবুর সঙ্গে দু একটা কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তিনি এইমাত্র ফিরেছেন। ব্যোমকেশের কথা শেষ হইতে পারল না। বিরাট বিস্ফোরণের শব্দে আমরা ক্ষণকালের জন্য হতচকিত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ এক লাফে রাস্তায় নামিয়া সদানন্দ শুনের বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করিল। আমরা তাহার পিছনে ছুটিলাম। শব্দটা ওই দিক হইতেই আসিয়াছে। সদানন্দ শুনের বাড়ির সম্মুখে পৌঁছিয়া দেখিলাম বাড়ির সদর দরজা কপার সামনে চাতালের উপর ভাঙিয়া পড়িয়াছে। সদানন্দ সুর রক্তাক্ত দেহে তার মধ্যে পড়িয়াছেন। খানিকটা কুট গন্ধ ধূম সন্ধ্যায় বাতাস লাগিয়া ইতস্তত ছড়াইয়া পড়িয়াছে। ব্যোমকেশ ও আমি চাতালের উপর উঠিলাম, আর যারা আমাদের পিছনে আসিয়াছিল তারা চাতালের কিনারায় দাঁড়াইয়া নিঃশব্দে চক্ষু গোল করিয়া দেখিতে লাগিল। সদানন্দ সূর্যে বাঁচিয়া নাই তা একবার দেখিলেই বোঝা যায়। তার শরীর অপেক্ষাকৃত অক্ষত বটে। ডান হাতে তালা ও বাঁ হাতে চাবি দৃঢ়ভাবে ধরা রহিয়াছে, কিন্তু মাথাটা প্রায় ধর হইতে বিচ্ছিন্ন হইয়া উল্টা দিকে ঘুরিয়া গিয়াছে। রক্ত মগজ মাখামাখি হইয়া চূর্ণ খুদি হইতে গড়াইয়া পড়িতেছে। মুখের এক পাশটা নাই। বিভৎস দৃশ্য। 3 মিনিট আগে যে লোকটাকে জলজান্ত দেখিয়াছি তাকে এই অবস্থায় দেখিলে স্নায়বিক ত্রাসে শরীর কাঁপিয়া ওঠে, হাত পা ঠান্ডা হইয়া যায়। গ্রামবাসীদের এতক্ষণ বাকরোধ হইয়া গিয়াছিল। পটল প্রথম কণ্ঠস্বর ফিরিয়া পাইল, কম্পিত শুনে বলিল, ব্যোমকেশবাবু, এসব কী হচ্ছে আমাদের গ্রামে? ব্যোমকেশ ভাঙা দরজার নিকট হইতে ঢালাই দোকান একটা টুকরা কুড়াইয়া লইয়া পরীক্ষা করিতেছিল। পটলের কথা বোধহয় শুনিতে পাইল না। লোহার টুকরা ফেলিয়া দিয়া বলিল, হ্যান্ড গ্রেনেড। ক্যাম্বিসের ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা ছিন্ন ভিন্ন অবস্থায় একপাশে ছিটকাইয়া পড়িয়াছিল। ব্যোমকেশ গিয়া সেটার অভ্যন্তরভাগ পরীক্ষা করিল। নূতন ও পুরাতন কয়েকটা জামা কাপড় রহিয়াছে, একটা নতুন টাইম পিস ঘড়ি বিস্ফোরণের ধাক্কায় চ্যাপটা হইয়া গিয়াছে, একটা কিস্তৈলের বোতল ভাঙিয়া কাপড় চোপড় ভিজিয়ে গিয়াছে, আর কিছুই নাই। ব্যোমকেশ বলিল, অজয় তুমি বাইরে থাকো, আমি চট করে ভেতরটা দেখে আসি। শুধু যে দরজার কপাট ভাঙিয়া পড়েছিল তাহাই নয়, দরজার উপরে খিলান খানিকটা উড়িয়া গিয়াছিল। কয়েকটা ইট বিপজ্জনকভাবে ঝুলিয়াছিল। ব্যোমকেশ যখন লঘুপদে এই রন্ধ্র পার হইয়া ভিতরে প্রবেশ করিল তখন আমি আর স্থির থাকিতে পারিলাম না। এই অভিশপ্ত বাড়ির মধ্যে কোথায় কোন ভয়াবহ মৃত্যু উৎপাতিয়া আছে কে জানে। ব্যোমকেশের যদি কিছু ঘটে সত্যবতীর সামনে গিয়া দাঁড়াইব কোন মুখে? দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি বলিয়া আমি প্রাণ হাতে করিয়া বাড়িতে ঢুকিয়া পড়িলাম। ব্যোমকেশ ঘাট ফিরাইয়া একটু হাসিল, বলিল, ভয়ের কিছু নেই। বিপদ যা ছিল তা সদানন্দ সুরের ওপর দিয়ে কেটে গিয়েছে। এদিকে সন্ধ্যা হইয়া আসিতেছে, বাড়ির ভিতরে আলো অতি অল্প। বললাম, কী দেখবে, চটপট দেখে নাও, দিনের আলো তো ফুরিয়ে আসছে। বাড়ির সামনের দিকে 2টি ঘর, পেছনে রান্নাঘর, কোনো ঘরেই লোভনীয় কিছু নাই। যে ঘরের দরজা ভাঙিয়াছিল সেই ঘরে কেবল একটি কোমর ভাঙা তক্তপোষ আছে। পাশের ঘরে আরেকটি তক্তপোষের উপর বিছানা বালিশ দেখিয়া বোঝা যায় ইহা গৃহস্বামী শয়নকক্ষ। একটা খোলা দেওয়াল আলমারিতে কয়েকটা ময়লা জামাকাপড় ছাড়া আর কিছুই নাই। রান্নাঘরও তথই বছর, খানকয়েক থালা বাটি, হাঁড়ি কলসি ইত্যাদি। উনুনটা অপরিষ্কার, তাহার গর্ভে ঠাই জমিয়া আছে। সব দেখিয়া শুনিয়া বলিলাম, সদানন্দ শুনের অবস্থা ভালো ছিল না মনে হয়।
ব্যোমকেশ বলিল, ওই দরজাটা দেখেছ? বলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিল। কাছে গিয়া দেখিলাম রান্নাঘরের এই দরজা দিয়া উঠানে যাইবার পথ। দরজা ভেজানো রহিয়াছে, টান দিতেই খুলিয়া গেল। বুঝলাম এই কি, দরজা খোলা ছিল? ব্যোমকেশ বলিল, সদানন্দ সুর খুলে রেখে যাননি, ফুলকো লাগিয়ে গিয়েছিলেন। ভালো করে দেখো। ভালো করিয়া দেখিলাম দ্বারের পাশে ফুলকো ঝুলিতেছে, কিন্তু তাহার দৈর্ঘ্য বড়জোর হাতখানেক। বললাম, দেখি এতটুকু অঙ্ক? ব্যোমকেশ বলিল, বুঝতে পারলে না? ফুলকোটা প্রমাণ মাত্রই ছিল এবং লাগানোও ছিল। তারপর কেউ বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে করার ঢুকিয়ে ওটাকে কেটেছে, তারপর ঘরে ঢুকেছে। এই দেখো ফুলকোর বাকি অংশটা। ব্যোমকেশ দেখাইল উনানের পাশে জ্বালানি কাঠের সঙ্গে ফুলকোর বাকি অংশটা পড়িয়া আছে। ব্যাপার কতক আন্দাজ করিতে পারিল। সমগ্র পরিস্থিতি ধোঁয়াটে হইয়া রহিল। সদানন্দ সুরের কোনো শত্রু থাকিতে পারে এবং তাহার অনুপস্থিতকালে ফুলকো কাটিয়া বাড়িতে প্রবেশ করিতে পারে, এটা ভাবা এমন কিছু অন্যায় নয়। আজ বোমা ফাটিল কী করিয়া, সেটাই আশ্চর্যের। খোলা দরজা দিয়ে আমরা উঠানে নামিলাম। পাঁচিল ঘেরা উঠানের এক কোণে কুয়া, অন্য কোণে পেয়ারা গাছ। ব্যোমকেশ সিধা পেয়ারা গাছের কাছে গিয়া মাটি দেখিল। মাটিতে যে অস্পষ্ট দাগ রহিয়াছে তা হইতে আমি কিছু অনুমান করিতে পারিলাম না, কিন্তু ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিলাম, যা সন্দেহ করেছিলাম তাই। যিনি এসেছিলেন তিনি এইখানে পাঁচিল টপকেছিলেন। বললাম, তাই নাকি? কিন্তু পাঁচিলটাও আবার কী দরকার ছিল? করার দিয়ে খিড়কি দরজায় সুরকো কাটল না কেন? ব্যোমকেশ বলল, খিড়কির সুরকো করার দিয়ে কাটলে খিড়কি দরজা খোলা থাকতো, কারোর চোখে পড়তে পারত, তাতে আগন্তুক মশাইয়ের অসুবিধে ছিল। আমি গোটাতেই ভুল বুঝেছিলাম, নইলে সৈন্য সুর মরতেন না। কী ভুল বুঝেছিলেন? আমি সন্দেহ করেছিলাম যাকে ধরতে এসেছি তিনিই সদানন্দ সুর, কিন্তু তা নয়। চলো এখন যাওয়া যাক। বাগমারি গ্রামে আর কিছু দেখবার নেই। রান্নাঘরের ভিতর দিয়ে আমরা সদরে ফিরে আসিলাম। ইতিমধ্যে গ্রামের সমস্ত লোক আসিয়া জড়ো হইয়াছে এবং চাটালের নিচে ঘন সন্নিবিষ্ট হইয়া দাঁড়াইয়া আছে। এক দৃষ্টে মৃতদেহের পানে চাহিয়া আছে। মৃত্যু সম্বন্ধে মানুষের কৌতূহলের অন্ত নাই। ভিড়ের মধ্যে হইতে পটল বলিয়া উঠিল, ব্যোমকেশবাবু, বাড়ির মধ্যে কী দেখলেন? কাউকে পেলেন? ব্যোমকেশ বলিল, না। পুলিশে খবর পাঠিয়েছ? পটল বলিল, না, আপনি আসেন তাই। ব্যোমকেশ বলিল, আমি কেউ নই, পুলিশকে খবর দিতে হবে। তোমাদের কাউকে যেতে হবে না, আমি তো যাচ্ছি। সুকুমারবাবুকে আমি খবর দিয়ে দেবো। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ তোমরা কয়েকজন এখানে থেকো। পুলিশ কি আজ রাত্রেই আসবে? আসবে। আমরা আবার রেল লাইনের ধার দিয়া চলিয়াছি। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছিল, আরও ফুটি করিতেছে। একটা মালগাড়ি জিনিসপত্র আবার টানিয়া হাঁপাইতে চলিয়া গেল। আমি বললাম, ব্যোমকেশ, তুমি এ ব্যাপারে কিছু বুঝেছ মনে হচ্ছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। ব্যোমকেশ কিছুক্ষণ উত্তর দিল না। তারপর বলল, অমৃতের মৃত্যুর সঙ্গে সদানন্দ সুরের মৃত্যুর ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সম্বন্ধ আছে নাকি? কী সম্বন্ধ? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়ে বইল, অমৃত বেচারা বেঘরে মারা গেল। সে রাত্রে যদি সেই জঙ্গলে না যেত তাহলে কিন্তু মরতো না। যে তাকে মেরেছে সে তাকে মারতে আসেনি। তবে কাকে মারতে এসেছিল? সদানন্দ সুরকে। কিন্তু সদানন্দ সুর তো তখন বাড়িতেই ছিলেন না বলেই এতটাই এসেছিল তাকে মারতে। কত বড্ড বেশি রহস্যময় শোনাচ্ছে, অনেকটা কালিদাসের হেয়ারির মতো। নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কিন্তু যাক, আজ বোমা ফাটলো কী করে? ব্যোমকেশ সিগারেট ধরাইল, ধোঁয়া ছাড়িয়া বইল, বুবি ট্র্যাপ পাকে বলে জানো? বললাম, কথাটা শুনেছি, ফাঁদ পাতা। হ্যাঁ, সদানন্দ সুরকে একজন মারতে চেয়েছিল। সে যখন জানতে পারল সদানন্দ সুর বাইরে গেছেন, তখন একদিন সন্ধ্যের পরে এসে পাঁচিল ডিঙি উঠোনে ঢুকলো, দরজার হুড়কো করার দিয়ে খেটে বাড়িতে ঢুকলো। তারপর বন্ধ দরজার সামনে এমনভাবে একটা বোমা সাজিয়ে রেখে গেল যে দরজা খুললেই বোমা ফাটবে। আর সদানন্দ সুর ফিরে এসে দরজা খুললেন, অমনি বোমা ফাটল। এবার বুঝতে পেরেছ? বুঝেছি। কিন্তু লোকটাকে এখনও নাম জানি না, কিন্তু তিনি অস্ত্রশস্ত্রের চোরা কারবার করেন এবং কারো ঘোড়ায় পিঠে চড়ে রাত্রিবেলা যুদ্ধযাত্রা করেন। লোকটির নাম ধাম জানবার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়েছে। সান্তানগোলায় পৌঁছিয়া দেখিলাম কর্মকোলাহল শান্ত হইয়াছে। বেশিরভাগ দোকানপাটই বন্ধ, আনা খোলা আছে। কুমেবাবু টেবিলে বসিয়া দরজার কাগজপত্র দেখিতেছেন। আমাদের পরশব্দে তিনি চোখ তুললেন। কী খবর? মুকেশ বলিল, খবর গুরুতর, বাবুমাইতে আর একটা খুন হয়েছে। খুন? সুকুমারবাবু চেয়ার ছাড়িয়ে উঠে দাঁড়াইলেন। হ্যাঁ,
সদানন্দ সুরকে আপনি চিনতেন? সুকুমারবাবু ভ্রুকুটি করিয়া মাথা নাড়িলেন। হয়তো দেখেছি, মনে পড়ছে না। সদানন্দ সুর খুন হয়েছেন, কিন্তু আপনি সকলে আড়িয়ে খবর পেলেন কোথা থেকে? আমি তো ওই বাগবাড়িতেই ছিলাম। সুকুমারবাবু মুখ হইতে ক্ষণিকের জন্য মিষ্টতন মুখোশ করিয়া বইল। তিনি রূঢ়চক্ষে চাহিয়া বললেন, আপনি বাগবাড়িতে গিয়েছিলেন? আমি মানা করা সত্ত্বেও গিয়েছিলেন? ব্যোমকেশের দৃষ্টি এবার প্রখর হয়ে উঠিল। আপনি আমাকে মানা করবার কে? সুকুমারবাবু কড়াসুরে বললেন, আমি এলাকার বড় দারোগা, পুলিশের কর্তা। ব্যোমকেশ বলল, আপনি পুলিশের কর্তা বিধাতা হতে পারেন, কিন্তু আমাকে হুকুম দেবার মালিক আপনি নন। ইন্সপেক্টর সামন্ত, আমি সরকারের কাছে কাজে এখানে এসেছি। আপনার ওপর হুকুম আছে সব রকমে আমাকে সাহায্য করবেন, কিন্তু সাহায্য করা তো দূরের কথা, আপনি পদে পদে বাগড়া সৃষ্টি করছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ফের যদি আপনার এতটুকু বেচাল দেখি, আপনাকে এই এলাকা ছাড়তে হবে। এমনকি চাকরি ছাড়াও বিচিত্র নয়। সুকুমারবাবু বোধ করি ব্যোমকেশকে গোবাচেন মনে করিয়া এতটা দাপট দেখাইয়াছিলেন। এখন তাহাকে নিজে মূর্তি হইতে দেখিয়া একেবারে কেঁচো হইয়া গেলেন। তাহার মিষ্টতার মুখোশ পলকের মধ্যে আবার মুখে ফিরিয়া আসিলেন। তিনি কণ্ঠস্বর বসঙ্গত দীনতা ঢালিয়া বলিলেন, আমি শীতে বলছি তার ঠিক নেই, আমাকে মাফ করুন ব্যোমকেশবাবু। আজ বিকেল থেকে পেটে একটা ব্যথা হয়েছে, তাই মাথা ঠিক নেই। আপনাকে হুকুম করবো আমি? ছি, কী যে বলেন, আমি আপনাদের হুকুমের চাকর। হে। তা সদানন্দ সুর খুন হয়েছে? ব্যোমকেশে তখন মেজাজ ঠান্ডা হয়নি। সে বলল, অমৃতের মৃত্যুর খবর পেয়ে আপনি যে রাত্রে তদন্ত করতে যাননি, পরদিন সকালবেলা গিয়েছিলেন। এ খবরটা আপনার ওপর এখানে পৌঁছলে তিনি কী করবেন তা বোধ হয় আপনার জানা আছে। সুকুমারবাবু কাকতিপূর্ণ স্বরে বললেন, কী করবো ব্যোমকেশবাবু? সেদিনও কলিকে পেন উঠেছিল। হে, একবারে পেরে ফেলেছিল। নইলে খুনের খবর পেয়ে যাব না, কি সম্ভব বলুন? তা যাক গিয়েও কথা। এখন এই সদানন্দ সুর, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই জমাদার, জলদি দাঁড়াও, আমার ঘোড়া पर जिंदा लगाओ। तुम भी तैयार होके चलो, भारी खून हुआ है, अभी जाना पड़ेगा। তারপর সুকুমারবাবু রণসাহায্যে সজ্জিত হইয়া অশ্বারোহণে যাত্রা করিবার উপক্রম করিতেছেন দেখিয়া আমরা চলিয়া আসিলাম। পাড়াগাঁয় পুলিশকে তদন্ত উপলক্ষে পদহীন মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতে হয়, তাই বোধ হয় তাহাদের ঘোরার ব্যবস্থা। পরদিন সকালবেলা প্রাতরাশের পর ব্যোমকেশ বলিল, চলো স্টেশনে বেরিয়ে আসা যাক। সকাল 7টার সময় একটা ট্রেন চলে গেছে, আর একটা ট্রেন আসিবে ঘন্টা 2 পরে। স্টেশনে ভিড় নাই, প্রবেশদ্বারে টিকিট চেকারও নাই। স্টেশন মাস্টার হরিবিলাসবাবু ছাড়া আর সকলেই বোধ করি এই অধিবেশন অবকাশে নিজ কোয়ার্টারে চা খাইতে গিয়াছে। হরিবিলাসবাবুর সহিত আমাদের পরিচয় হয়েছিল। অত্যন্ত গম্ভীর প্রকৃতির লোক, জীর্ণ শরীর, ওজন করিয়া কথা বলেন। একটি কথা বলিবার আগে 5 বার অগ্রপশ্চাৎ বিবেচনা করেন। আমাদের সহিত পরিচয় হইলেও অধিক বাক্য বিনিময় হয়নি। আমরা আসিয়া যখন শূন্য প্ল্যাটফর্মের উপর অলসভাবে পায়চারিতে করিতে লাগিলাম, তখন তিনি অফিস ঘড়িটি চশমার উপর দিয়া আমাদের লক্ষ্য করিলেন, কিন্তু উচ্চবাচ্য করিলেন না। ব্যোমকেশ অবশ্য প্ল্যাটফর্মে পায়চারি করার জন্য আসে নাই, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই আসিয়াছিল। কিন্তু সে হরিবিলাসবাবুর কাছে গেল না। তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করা এবং খনিগত হইতে মণিমাণিক্য আহরণ সমান শ্রমসাপেক্ষ। তার চেয়ে যদি অন্য কেউ আসিয়া পড়ে। বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না। টিকিট চেকার মনতোষরায় বোধ হয় নিজের কোয়ার্টার হইতে আমাদের দেখিতে পাইয়াছিল। মুখ মুছিতে আসিয়া উপস্থিত হইল। ভারী টুখর ছেলে, কথাবার্তায় চটপটে। হইল, কী কাণ্ড দাদা, আপনার চোখের সামনে এই ব্যাপার হলো? হ্যাঁ? ব্যোমকেশ বলল, খবর পৌঁছে গেছে দেখছি। মনতোষ বলল, খবর পৌঁছাবে না? কাল রাত্রে 10:17 প্যাসেঞ্জার তখনও ইন হয়নি, খবর এসে হাজির। তা কি দেখলেন দাদা? দুম করে আপনার চোখের সামনে বোমা ফাটল। ব্যোমকেশ বলল, ঠিক চোখের সামনে বোমা ফাটেনি, তবে কানের সামনে ফেলেছে। আপনি সদানন্দ সুরকে চিনতেন? চিনতাম না। 4:53 গাড়ি থেকে নামলেন, আমাকে টিকিট দিয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে যাচ্ছিলেন। আমি শুধুবান, কি দাদা, কলকাতা গেছিলেন দেখছি, কেমন বেড়ালেন চেড়ালেন? উনি হেসে বললেন, কলকাতা কি বেড়াবার জায়গা? সেখানে গিয়ে খালি চেড়ালাম। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। তখন কে জানতো 8 ঘন্টাও কাটবে না। ব্যোমকেশ ক্ষণিক চিন্তা করিয়ে বলল, আচ্ছা, সদানন্দ সুর যখন বাইরে গিয়েছিলেন তখন আপনি তাকে দেখেছিলেন?
মনতাজ বলল, দেখে নিন আমার চোখেরই এই স্টেশন থেকে কেউ বেরোবে তার জো আছে নাকি? দিন আসছে 8-10 আগের কথা। সকালবেলা আমাকে টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকলেন, 7টা ট্রেনের ডাউন প্যাসেঞ্জারে চলে গেলেন। কলকাতার টিকিট ছিল? হ্যাঁ, তা তো ঠিক মনে পড়ছে না দাদা, তবে কলকাতা ছাড়া আর কি হতে পারে? কলকাতার দিকে অন্য স্টেশন হতে পারে। সে যাক, তার সঙ্গে কী কী মাল ছিল বলুন তো? মাল? মনতোষ একটু মাথা চুলকাইয়া বলল, যতদূর মনে পড়ছে এক হাতে ক্যানভিসের ব্যাগ, অন্য হাতে স্টিলের ট্রাঙ্ক ছিল। কেন বলুন তো? স্টিল ট্রাঙ্কটা সদানন্দবাবু ফিরিয়ে আনেননি, তার মানে বোধহয় কোথাও রেখে এসেছিলেন। যাক, আপনি তো দেখছি লোকটিকে ভালোভাবেই চিনতেন। কেমন মানুষ ছিলেন তিনি? ওই ঠিক বলতে পারবো না দাদা, পরচিত্ত অন্ধকার। তবে কথার কাছে ভালো লোকই ছিলেন, কারোর সাথে পাশে থাকতেন না, নিজের ধান্দায় ঘুরে বেড়াতেন। মাঝখানেক আগে আমাদের মাস্টারমশাইয়ের কাছে খুব যাতায়াত ছিল, বলি আর স্টেশন মাস্টারের ঘরের দিকে আঙুল দেখাই। তাই নাকি? কিসের জন্য যাতায়াত তা জানি না দাদা। দুজনের মুখোমুখি বসে কী সব গুজগুজ ফুসফুস করতেন। আপনি মাস্টারবাবু কি শুধন না? তাই করি। হরিবিলাসবাবুর ঘরের সামনে গিয়ে দাঁড়াইলাম। ব্যোমকেশ বলল, মাস্টারমশাই আসতে পারি? হরিবিলাসবাবু এমন ভাবে ভ্রু তুলিয়া চাহিলেন যেন আমাদের চিনিতেই পারেন নাই। তারপর কাজে বিঘ্ন করার জন্য বিরক্ত হইয়াছেন এমনিভাবে হাতের কলম রাখিয়া বললেন, আসুন। আমরা ঘরে গিয়া বসিলাম। বহু খাতাপত্র ভারাক্রান্ত প্রকাণ্ড টেবিলের ওপারে তিনি, এপারে আমরা। ব্যোমকেশ বলল, সদানন্দ সুর মারা গেছেন শুনেছেন বোধ হয়? হরিবিলাসবাবু প্রশ্নটাকে অত্যন্ত সন্দিগ্ধভাবে পরীক্ষা করিয়া বললেন, শুনেছি। ব্যোমকেশ বলল, তার সঙ্গে আপনার জানাশোনা ছিল? যেন এই কথার উত্তরের উপরেই জীবন মরণ নির্ভর করিতেছে, এমনিভাবে গভীর বিবেচনার পর হরিবিলাসবাবু বললেন, সামান্য জানাশোনা ছিল। ব্যোমকেশ ঈষৎ অধীর কণ্ঠে বলল, দেখুন, আপনি মনে করবেন না, না হোক কৌতূহলের বসেই আপনাকে প্রশ্ন করছি। অত্যন্ত ভয়াবহভাবে সদানন্দবাবুর মৃত্যু হয়েছে। আমি পুলিশের পক্ষ থেকে তারই তদন্ত করতে এসেছি। এখন বলুন, কোন সূত্রে সদানন্দবাবুর সঙ্গে আপনার পরিচয় হয়েছিল? হরিবিলাসবাবুর চোখসানো মুখ আরও চুপসাইয়া গেল। তিনি 2-4 বার গলা ঝাড়া দিয়ে অত্যন্ত দ্বিধাসংকুল কণ্ঠে বলতে আরম্ভ করিলেন, সদানন্দ সুরের ভগ্নিপতি প্রাণকেষ্ট পাল রেলের লাইন ইন্সপেক্টর। তার সঙ্গে আমার আগে থাকতেই পরিচয় আছে। মাস কয়েক হলো প্রাণকেষ্টবাবু এই লাইনে এসেছেন। রামডিহি জংশনে তার হেডকোয়ার্টার। ট্রলিতে চড়ে রেলের নাইট পরিদর্শন করে বেড়ানোই তার কাজ। কাজের উপলক্ষে সন্তর্কতা দিয়ে তিনি প্রায় যাতায়াত করেন। আমার সঙ্গে দেখা হয়। একদিন প্রাণকেষ্টবাবু এসেছেন, আমি তার সঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা কইছি। এমন সময় সদানন্দবাবু প্ল্যাটফর্মে এলেন। প্রাণকেষ্টবাবু পরিচয় করে দিলেন, বললেন আমার সম্বন্ধী। সেই থেকেই আমি সদানন্দবাবুকে চিনি। শুনিতে শুনিতে ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলল, কতদিন আগের কথা এটা? 2-3 মাস হবে। প্রাণকেষ্টবাবু প্রায় এই লাইনে যাতায়াত করেন। শেষ কবে এসেছিলেন? 4-5 দিন আগে। স্টেশনে বেশিক্ষণ ছিলেন না, ট্রলিতে চড়ে লাইন দেখতে দেখতে চলে গেলেন। সারা অগ্নিপতির মধ্যে যে সদ্ভাব ছিল, ভেতরে কী ছিল জানি না, বাইরে সদ্ভাব ছিল। যাক, তারপর থেকে সদানন্দ সুর আপনার কাছে যাতায়াত করতেন। কী উপলক্ষে যাতায়াত করতেন? হরিবিলাসবাবু আবার কিছুক্ষণ নীরবে চিত্তমন্থন করিয়া বলিলেন, সদানন্দবাবু দালাল ছিলেন, ছোটোখাটো জিনিসের দালালি করতেন। আমার ডিসক্রিপসিয়া আছে দেখে তিনি আমাকে কবিরাজি চিকিৎসা করবার জন্য ভজাচ্ছিলেন। 2-1 শিশি গছিও ছিলেন, হত্যকি আর বিটনুন। তাতে কিচ্ছু হলো না। হরি হরি, শেষে হরিতকি আর বিটনুন। ব্যোমকেশ তবু প্রশ্ন করিল, এছাড়া সদানন্দ সুরের সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ ছিল না? না। নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ উঠিয়া বলিল, আপনাকে অনর্থক কষ্ট দিলাম। প্রাণকেষ্টবাবু এখন রামডিহি জংশনেই আছেন? হ্যাঁ, নমস্কার, চলো অজিত। স্টেশনে বাইরে আসে বললাম, এবার কি? ব্যোমকেশ বলল, ওবেলা রামডিহিতে গিয়ে প্রাণকেষ্ট পাল মহাশয়কে দর্শন করে আসতে হবে। তিনি শ্যালকের মৃত্যু সংবাদ যদি বা এখনও না পেয়ে থাকেন, বিকেল নাগাদ নিশ্চয়ই পাবেন। হরিবিলাসবাবুকে কেমন মনে হলো? বললাম, আকার সদৃশী প্রজ্ঞা, যেমন খুনধারা চেহারা তেমনি মূর্ছে ধরা বুদ্ধি, শূন্য সিন্ধুকে ডবল তারা। তুমি যদি সন্দেহ করে থাকো যে উনি লুকিয়ে লুকিয়ে গোলাবারুদের কারোবাজারি করছেন, তাহলে সন্দেহ ত্যাগ করতে পারেন। হরিবিলাসবাবুর একমাত্র গোলা হচ্ছে হরিতকি খণ্ড, আর বারুদ হচ্ছে বিটনুন। ব্যোমকেশ হাসিল, বুঝল, চলো বাজারটা ঘুরে আসা যাক। বাজারে কি দরকার? এসোই না। গঞ্জের কর্মব্যস্ততা আরম্ভ হইয়া গিয়াছে। প্রত্যেক আড়তের সামনে মুক্ত স্থানে বহু গরুর গাড়ি ঠেলাঠেলি,
দুই চারিটা ঘোড়ায় টানা খোলা ট্রাক জাতীয় গাড়িও আছে। প্রত্যেক গোড়া হইতে রামে রাম দুইয়ে দুই শব্দ উঠিতেছে। ডাই করা কাঁচামাল পার্শ্বেরই বাটখারায় ওজন হইতেছে। একটি গোড়ায় এক বাঙালি যুবক দাঁড়িয়ে কাজকর্ম তদারক করিতেছিল। ব্যোমকেশ গিয়ে তাহাকে জিজ্ঞাসা করিল, এটা নফর কুণ্ডু মহাশয়ের গোড়া না? ছোকরা বোধহয় ব্যোমকেশের মুখ চিনিত, সসম্ভ্রমে বলিল, আগে হ্যাঁ, আমি তার ভাইপো। ব্যোমকেশ বলিল, বেশ বেশ, কুণ্ডু মশাই কোথায়? ছোকরা বলিল, আগে কাকা এখানে নেই, বাইরে গেছেন। কিছু দরকার আছে কি? দরকার এমন কিছু নয়। কোথায় গেছেন? আগে তা তো কিছু বলে যাননি। তাই নাকি? কবে গেছেন? গত মঙ্গলবার বিকেলবার। ব্যোমকেশ আর চোখে আমার পানে চাইল। আমার মনে পড়িয়া গেল, গত সোমবারে আমি রামডি স্টেশনে গিয়া বেনামি চিঠি ডাকে দিয়ে আসিয়াছিলাম। স্বাভাবিক নিয়মে চিঠি মঙ্গলবারে এখানে পৌঁছিয়াছে। নবরকুণ্ডুর নামেও একটি বেনামি চিঠি ছিল। তবে কি চিঠি পাইয়াই পাখি উড়িয়াছে? নবরকুণ্ডই আমাদের অচিন পাখি। কিন্তু সে যাই হোক, ভাইপো ছোকরার কিছু জানে বলিয়া মনে হয় না। সরলভাবে সব কথার উত্তর দিতেছে। ব্যোমকেশ বলিল, তিনি কবে ফিরবেন তাও বলে জানা নেই। আগে না, কিছু তো বলে যাননি। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, যেদিন নবরবাবু চলে যান সেদিন সকালে কি তিনি কোনো চিঠি পেয়েছিলেন? ছোকরা বলিল, চিঠি তো রোজই দু চারখানা আসে, সেদিনও এসেছিল। প্রস্থানোদ্যত হইয়া ব্যোমকেশ আবার ঘুরিয়া দাঁড়াইল। তোমাদের কটা ঘোড়া আছে? ছোকরা অবাক হইয়া চাহিয়া রইল। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া, ওই যে ট্র্যাক টানে। ব্যোমকেশ আঙুল দিয়া পাশের ঘোড়া দেখাইল। যুবক বুঝিয়া বলল, ও না, আমাদের কোনো ঘোড়া টানা ট্র্যাক নেই, গরুর গাড়ি দিন চলে যায়। এই সময় এক ইউনিফর্ম পরা কনস্টেবল আসিয়া জোর পায়ে দাঁড়াইয়া ব্যোমকেশকে স্যালুট করিল। হুজুর, দারোগা সাহেব সেলাম দিয়া হ্যাঁ। ব্যোমকেশ ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, চলো যাচ্ছি। কাছেই থানা। সেদিকে যাইতে যাইতে ব্যোমকেশ বলিল, সুকুমার দারোগা কীরকম ফিচেল দেখেছ? হাটের মাঝখানে কনস্টেবল পাঠিয়েছে, যাতে কারো জানতে বাকি না থাকে যে পুলিশের সঙ্গে আমার দরম মহরম আছে। কিন্তু তদব কিসের জন্য? বোধহয় আমাদের অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট দেখাতে চায়। থানায় পদার্পণ করিতে সুকুমার দারোগা মধুর রসের ফোয়ারা ছুটাইয়া বলিলেন, আসুন আসুন ব্যোমকেশবাবু, আসুন অজিতবাবু, বসুন বসুন। ব্যোমকেশবাবু, আপনি এই চেয়ারটাতে বসুন। আমি আপনার কাছেই যাচ্ছিলাম, হঠাৎ নজরে বললো আপনারা এদিকে আসছেন। হে হে হে, এই নিন অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট। বুদ্ধি বটে আপনার, ঠিকই ধরেছিলেন, বন্দুকের গুলিতেই মরেছে বলিয়া ডাক্তারের রিপোর্ট ব্যোমকেশের হাতে দিলেন। বিচিত্র জীব এই সুকুমারবাবু। এইরূপ চরিত্র আমরা সকলেই দেখিয়াছি। আমি মনে মনে সহিংস তারিখ করিয়াছি, কিন্তু ভালোবাসিতে পারিনি। ইহারা কেবল পুলিশ বিভাগে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই ছড়াইয়া আছেন। রিপোর্ট পড়িয়া ব্যোমকেশ বলিল, গুলিটা শরীরের মধ্যেই পাওয়া গিয়েছে দেখছি। কোথায় সেটা? এই যে। একটা নম্বর 8 টিনের কৌটা হইতে মাছ কলাইয়ার মতো একটি সীসার টুকরা লইয়া সুকুমারবাবু তার হাতে দিলেন। করতালে গুলিটি রাখিয়া ব্যোমকেশ কিছুক্ষণ সেদিকে সমীক্ষণ করিল। তারপর সুকুমারবাবুকে জিজ্ঞাসা করিল, এর থেকে কিছু বুঝলেন? সুকুমারবাবু বললেন, আগে গুলি দেখে বোঝা যাচ্ছে পিস্তল কিংবা রিভলভারের গুলি, এছাড়া বোঝবার তো আর কিছু নেই। ব্যোমকেশ বলল, আছে বই কি? গুলি থেকে বোঝা যাচ্ছে .38 অটোমেটিক থেকে গুলিটা বেরিয়েছে, যে .38 অটোমেটিক যুদ্ধের সময় মার্কিন সৈন্যরা ব্যবহার করত, অর্থাৎ ব্যোমকেশ থামিল। সুকুমারবাবু বললেন, অর্থাৎ অমৃতকে যে খুন করেছে এবং আপনি যাকে খুঁজতে এসেছেন তাদের মধ্যে যোগাযোগ আছে, এমনকি তারা একই লোক হতে পারে। কেমন? ব্যোমকেশ গুলিটি তাকে ফেরত দিয়ে বলল, এ বিষয়ে আমার কিছুই না বলাই ভালো। আপনার কাজ অমৃতের হত্যাকারীকে ধরা, সে কাজ আপনি করবেন, আমার অন্য কাজ। তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, ভালো কথা। সদানন্দ সোরের লাশ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট এলেই আপনাকে দেখাবো। আমাকে সদানন্দ সোরের রিপোর্ট দেখানোর দরকার নেই, এটাও আপনারই কাজ। আমি হস্তক্ষেপ করতে চাই না। আমি রুই কাতলা ধরতে এসেছি, চুনোপুটি ধরবার দরকার কি? সুকুমারবাবু চক্ষু দুটি ধূর্ত কৌতুকে ভরিয়ে উঠিল। তিনি বললেন, সে কথা তো 100 বার, কিন্তু ব্যোমকেশবাবু, আপনার জালে যখন রুই কাতলা উঠবে তখন আমার চুনোপুটিও সেই জালেই উঠবে। আমাকে আলাদা জাল ফেলতে হবে না। হে হে হে, শুনলেন নাকি? আচ্ছা, নমস্কার। বাহিরে আসিলাম। ব্যোমকেশ আমার পানে চাহিয়া হাসিল। লোকটার দুষ্টবুদ্ধি শেষ নাই, অথচ তার কার্যকলাপে না হাসিয়াও থাকা যায় না। ব্যোমকেশ বলল, এখনও রোদ চড়েনি, চলো চালের কল দুটো দেখে যাই। রাস্তা দিয়া ঘুরিয়া বিশ্বনাথ রাইস মিলের সম্মুখে উপস্থিত হইতেই 5 মিনিট লাগিল। বেশ বড় চালের কল,
5-6 বিঘা জমির উপর প্রসারিত কাটা তারের বেড়া দিয়া ঘেরা। গুর্খারক্ষিত ফটক দিয়ে প্রবেশ করিলে প্রথমেই সামনে প্রকাণ্ড সাত বাঁধানো চাতাল চোখে পড়ে। চাতালের ওপারে একটি পুকুর, বাঁ পাশে ইঞ্জিন ঘর ও ধান ভাঁড় করগেটের ছাউনি, ডান পাশে গুদাম, দপ্তর ও মালিকের থাকিবার জন্য এক সারি কক্ষ। সকালবেলা কাজ চালু আছে। ধান ভাঙার ছাউনি হইতে ছটছট ছটছট শব্দ আসিতেছে। কুলি মজুরেরা কাজে ব্যস্ত। গরুর গাড়ি ও ঘোড়ার ট্রাক হইতে বস্তা ওঠানামা করিতেছেন। চালকলের মালিকের নাম বিশ্বনাথ মল্লিক। থানা হইতে তাহার নাম সংগ্রহ করিল এবং বেনামি চিঠি পাঠাইল, চাক্ষুষ পরিচয় এখনও হয়নি। আমরা গুর্খার মারফত এতলা পাঠাইয়া মিলে প্রবেশ করিলাম। দপ্তরে উপস্থিত হইয়া দেখিলাম বিশ্বনাথবাবু সেখানে নাই। একজন মুড়ি গোছের লোক গদিতে বসিয়া খাতাপত্র লিখিতেছে। কী চান? বিশ্বনাথবাবু আছেন? আমরা পুলিশের পক্ষ থেকে আসছি। লোকটি তটস্থ হইয়া উঠিল। আসুন আসুন, বসতে আজ্ঞা হোক। কর্তা মিলের কাজ তদারক করতে গেছেন, এখনই আসবেন। তাকে খবর পাঠাবো কি? ঘরের অর্ধেক মেঝে জড়িয়া গদির বিছানা। আমরা গদির উপর অভিবেশন করিলাম। সত্য কথা বলি দেখি, আধুনিক চেয়ার সোফার চেয়ে সাবেক গদি ফরাস ঢেন বেশি আরামি। মুকেশ একটি সুপুষ্ট তাকিয়া কোলের কাছে টানিয়া লইয়া বলিল, না না, তাকে ডেকে পাঠানোর দরকার নেই। সামান্য 2-4টে কথা জিজ্ঞেস করবো না, তা সে আপনিই বলতে পারবেন। আপনি বুঝি মিলের হিসেব দেখেন? লোকটি সবিনয়ে হস্তঘর্ষণ করিয়া বলিল, আগে আমি মিলের নায়েব সরকার, অধীনের নাম নীলকণ্ঠ অধিকারী। আপনি কি ব্যোমকেশ বক্সী মশাই? ব্যোমকেশ হাসিয়া ঘাড় নাড়িল। নীলকণ্ঠ অধিকারী ভক্তি তদগত চক্ষে তাহার পানে চাহিয়া রইল। এমন লোক আছে, পুলিশের নাম শুনিলে তাদের হৃদয় বিগলিত হয়। উপরন্তু তাহারা যদি ব্যোমকেশ বক্সীর নাম শুনিতে পায়, তাহলে তাদের হৃদয়াবেগ বাঁধ ভাঙা বন্যার মতো দুকুল ছাপাইয়া প্রবাহিত হইতে থাকে। তখন আর তাদের ঠেকাইয়া রাখা যায় না। নীলকণ্ঠ অধিকারী সেই জাতীয় লোক। তাহার মুখ দেখিয়া বুঝিলাম ব্যোমকেশকে অদেয় তার কিছুই নাই। প্রশ্নের উত্তর সে দিবেই, এমনকি প্রশ্ন না করিলেও সে উত্তর দিবে। ব্যোমকেশ বলিল, আপনাকে দেখে কাজের লোক বলে মনে হচ্ছে। মিলের সব কাজ কি আপনিই দেখেন? নীলকণ্ঠ সহর্ষে হস্তঘর্ষণ করিল, আজ্ঞা, কর্তাও দেখেন। উনি যখন থাকেন না তখন আমার ওপরেই সব ভার পড়ে। কর্তা মানে বিশ্বনাথবাবু এখানে থাকেন না? আগে এখানেই থাকেন, তবে মিলের কাজকর্ম যখন কম থাকে তখন 2-4 দিনের জন্য কলকাতাও যান। কলকাতায় কর্তার ফ্যামিলি থাকেন। বুঝেছি। তা কর্তা কতদিন কলকাতা যাননি? মাসখানেক হবে। এখন কাজের চাপ একটু বেশি আছে কি না? আচ্ছা, ও কথা থাক। অমৃতা নামের বাগবাড়ি না গ্রামের এক ছোকরা সম্প্রতি মারা গেছে, তাকে আপনি চিনতেন? নীলকণ্ঠ উৎসুক স্বরে বলল, চিনতাম বই কি। অমৃত প্রায় কর্তার কাছে চাকরির জন্য দরবার করতে আসছে। কিন্তু সদানন্দ সুরকেও আপনি চিনতেন? নীলকণ্ঠ সংহত স্বরে বলল, সদানন্দবাবু কাল রাতে বোমা ফেটে মারা গেছেন, আজ সকালে খবর পেয়েছি। সদানন্দবাবুকে ভালো রকমই চিনতাম। আমাদের এখানে তার খুব যাতায়াত ছিল। কী উপলক্ষে যাতায়াত ছিল? উপলক্ষ? কর্তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। মাঝে মাঝে গতিতে এসে বসতেন, তামাক খেতেন, কর্তার সঙ্গে দুদণ্ড বসে গল্প কথা করতেন। এর বেশি উপলক্ষ কিছু ছিল না। তবে বলিয়া নীলকণ্ঠ থামিল। অর্থাৎ মুসাইদি করতেন। তবে কি? 10 আগে তিনি কর্তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। তাই নাকি? কত টাকা? 500। হ্যান্ডর দিকে টাকা ধার নিয়েছিলেন? আগে না, কর্তা সদানন্দবাবুকে বিশ্বাস করতেন। বই খাতায় সদানন্দবাবুর নামে 500 টাকা কর্জ লিখে টাকা দেওয়া হয়েছিল। টাকাটা বোধ হয় ডুবল বলে নীলকণ্ঠ দুঃখিতভাবে মাথা নাড়িল। ব্যোমকেশ গালে হাত দিয়া ভাবিতে লাগিল। কী ভাবিল জানি না, কিন্তু খানিক পরে বাহির হইতে ঘোড়ার চিহি চিহি শব্দ শুনিয়ে তার চমক ভাঙিল। সে মুখ তুলিয়ে বলল, ভালো কথা, অনেকগুলো ঘোড়া দেখলাম। সবগুলো কি আপনাদের? নীলকণ্ঠ সোৎসাহে বলল, আগে সব আমাদের। কর্তার খুব ঘোড়ার শখ কিনা, 9টা ঘোড়া আছে। তাই নাকি? এতগুলো ঘোড়া কী করে? ট্রাকটা নেই? ট্রাক তো টানেই। তাছাড়া কর্তা নিজে ঘোড়ায় চড়তে খুব ভালোবাসেন। উনি কম বয়সী জকি ছিলেন কি না? নীলকণ্ঠ শব্দটা আমাদের পিছন দিক হইতে চাবুকের মতো আসিয়া নীলকণ্ঠের মুখে পড়িল। নীলকণ্ঠ ফিত মুখে চুপ করিল। আমরা একসঙ্গে পিছনে ঘাড় ফেরাইলাম। দ্বারের সম্মুখে একটি লোক দাঁড়াইয়া আছে। বয়স আন্দাজ 40। ক্ষীণ খর্ব চেহারা, অস্থিসার মুখে বড় বড় চোখ, হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা। শরীরের বিকটতা কিছু না থাকিলেও জঙ্ঘার হাড় দুটি ধনুকের মতো বাঁকা। ইনিও যে মিলের মালিক, ভূতপূর্ব জকি বিশ্বনাথ মল্লিক, তাহার নিঃসংশয় বুঝিতে পারিলাম। বিশ্বনাথ মল্লিক নীলকণ্ঠের দিকে চাইয়াছিলেন। পলকের জন্য আমাদের দিকে চক্ষু ফেরান নাই। এখন তিনি ঘরের মধ্যে 2 পা অগ্রসর হইয়া আগের মতোই শানিত কণ্ঠে নীলকণ্ঠকে বলিলেন, স্টেশনে মাল চালানো যাচ্ছে, তুমি তদারক করো গিয়ে। নীলকণ্ঠ
খসাহত ঘোড়ার মতো ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। এইবার বিশ্বনাথ মল্লিক আমাদের দিকে চক্ষু ফিরাইলেন। তাহার মুখ হইতে মালিক সুলভ কঠোরতা অবগত হইয়া একটু হাসির আভাস দেখা দিল। তিনি সহস্বরে বলিলেন, নীলকণ্ঠে বড় বেশি কথা কয়। আমি আগে জগে ছিলাম, সেই খবরই আপনাদের শোনাচ্ছিল বুঝি? মুকেশ একটু অপ্রস্তুত হয়ে বইল, ঘোড়ার কথা থেকে জগির কথা উঠে পড়ল। বিশ্বনাথবাবু মুখে সহাস্য ভঙ্গি করিলেন, নিজের লজ্জাকর অতীতের কথা সবাই চাপা দিতে চায়, আমার কিন্তু লজ্জা নেই, বরং দুঃখ আছে। যদি জকির কাজ ছেড়ে না দিতাম এতদিন হয়তো খিম সিং কি খাদে হয়ে পড়তাম। কিন্তু ও কথা যাক, আপনি ব্যোমকেশবাবু না? সদানন্দ সোরের মৃত্যু সম্বন্ধে খোঁজখবর নিতে এসছেন? আসুন, আমার বসবার ঘুরে যাওয়া যাক। বিশু মল্লিকের খাস কামরাটি আধুনিক প্রথায় টেবিল চেয়ার দিয়ে সাজানো, বেশ ফিটফাট। আমরা অভিবেশন করিলে তিনি টেবিলের ডেরাজ হইতে সিগারেটের টিন বাহির করিয়া দিলেন। বিশু মল্লিকের চেহারাটি অকিঞ্চিতকর বটে, কিন্তু তাহার আচার ব্যবহার বেশ একটি আত্মপ্রত্যাশীল ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। চোখ দুটির অন্তরালে সজাগ শক্তিশালী মস্তিষ্কের ক্রিয়া চলিতেছে, তাহাও বুঝিতে কষ্ট হয়নি। আমাদের সিগারেটে অগ্নিসংযোগ করিয়া তিনি নিজের সিগারেট ধরেন। টেবিলের সামনের দিকে বসিয়া বললেন, ব্যোমকেশবাবু, আপনি কী জন্যে সান্তাল গোলায় এসেছেন তা আমি জানি, বোধহয় এখানকার সকলেই জানে। এখন বলুন তো, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? অবশ্য নীলকণ্ঠের কাছে আমার সম্বন্ধে সব কথাই শুনেছেন। যদি আমাকেই গোলা বারুদের আসামি বলে সন্দেহ করেন, তাহলে আমার মিল খুঁজে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ব্যোমকেশ হাসিয়া কইল, খোঁজাখুঁজির কথা পরে হবে, এখন আমার একটি ব্যক্তিগত কৌতূহল চরিতার্থ করুন তো। জকির কাজ ছেড়ে চালের কর করবেন কেন? যদ্দূর জানি জকির কাজে পয়সা আছে। বিশুবাবু বললেন, পয়সা অবশ্যই আছে, কিন্তু বড় কড়াকড়ি জীবন ব্যোমকেশবাবু। কখন ওজন বেড়ে যাবে এই ভয়ে আটপোটা খেয়ে জীবন কাটাতে হয়। আরও অনেক বায়নার কাজ, আমার পোষালো না। কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়ে যুদ্ধের আগে এই মিল খুলে বসলাম। তা বলতে নেই মন্দ চলছে না। ব্যোমকেশ বলল, কিন্তু ঘোড়ার মোহ ছাড়তে পারলেন না। এখানে অনেকগুলি ঘোড়া পুষেছেন দেখলাম। বিশুবাবু ঈষৎ গড়সড়ে বললেন, হ্যাঁ, আমি ঘোড়া ভালোবাসি। অমন বুদ্ধিমান প্রভুভক্ত জানোয়ার আর নেই। মানুষের প্রকৃত বন্ধু যদি কেউ থাকে, সে তো কুকুর নয়, সে হচ্ছে ঘোড়া। তা বটে। ব্যোমকেশ চিন্তা করিতে করিতে বলল, আমারও কুকুরের চেয়ে ঘোড়াই ভালো নেই। কত রঙের ঘোড়াই আছে, লাল, সাদা, কালো। তবে এদেশে লাল ঘোড়ার বেশি দেখা যায়, সাদা কালো খুব একটা দেখা যায় না। এই দেখুন না, সান্তাল ঘোড়াতেই কত ঘোড়া চোখে বলল, কিন্তু সাদা বা কালো ঘোড়া একটাও দেখলাম না। বিশুবাবু বললেন, আপনি ঠিকই বলেছেন, সাদা ঘোড়া এখানে একটাও নেই, তবে একটা কালো ঘোড়া আছে, বদ্রিদাস মারোয়ারির। বদ্রিদাস? সে কে? এখানে আর একটা চালের কল আছে, তার মালিক বদ্রিদাস গিরধারলাল। তার কয়েকটা ঘোড়া আছে, তার মধ্যে একটা ঘোড়া কালো। ব্যোমকেশ সিগারেটের শেষাংশ অ্যাস্ট্রে থেকে ঘষিয়া নিভাইয়া দিল। ঘোড়া সম্বন্ধে তাহার কৌতূহল নিবৃত্ত হইয়াছে, এমনি নিরুৎসুক স্বরে বলিল, কালো ঘোড়া আছে তাহলে? আচ্ছা যাক, এবার কাজের কথা বলি। আপনার কর্মচারীর কাছে কিছু খবর পেয়েছি, সেসব কথা আবার জিজ্ঞেস করে সময় নষ্ট করব না। সদানন্দ সুরের মৃত্যু সংবাদ আপনি পেয়েছেন। ঘটনাক্রমে আমি তখন বাগমারি গ্রামেই ছিলাম। ভয়াবহ মৃত্যু। বিশ্বনাথবাবু বললেন, শুনেছি বোমা ফেটে মৃত্যু হয়েছে। আপনি দেখেছিলেন? ব্যোমকেশ সংক্ষেপে মৃত্যুর বিবরণ দিয়া বইল, এখন শুধু সদানন্দ সুরের মৃত্যুর কিনারা নয়, বোমারও কিনারা করতে হবে। আপনি বুদ্ধিমান লোক, এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করতে পারবেন। কীভাবে সাহায্য করতে পারবো বলুন? আপনি এখানে অনেক দিন আছেন, এখানকার খাদখোদ আপনার সব জানা। মার্কিন সেবাইয়ের দল যখন এখানে ছিল, তখন আপনিও ছিলেন। আপনি বলতে পারবেন কারা মার্কিন সেবাইদের ছাউনিতে যাতায়াত করত। বিশুবাবু কিছুক্ষণ নতনেত্রে চিন্তা করিয়া বললেন, মার্কিন সিপাহীদের ছাউনিতে কারুর যাতায়াত ছিল কি না আমি বলতে পারি না, কিন্তু তাদের সর্বত্র যাতায়াত ছিল। ভারী মিশুক লোক তারা। আমার বিলেও অনেকবার এসেছে। তারা আপনার কাছে অস্ত্রশস্ত্র বিক্রি করবার চেষ্টা করেছিল কি? বিশ্ববাবু একটু গম্ভীর হাসিলেন। করেছিল। একজন সার্জেন্ট একটা পিস্তল বিক্রি করবার চেষ্টা করেছিল, আমি কিনিনি। আপনি কিনেননি? আর কেউ কিনেছিল? প্রশ্ন হচ্ছে লোকটা কে? আপনি কিছু আন্দাজ করতে পারেন? কিচ্ছু না। আন্দাজ করতে পারলে অনেক আগেই আপনাদের খবর দিয়ে দিতাম ব্যোমকেশবাবু। ব্যোমকেশ আর একটা সিগারেট ধরাইয়া কিছুক্ষণ নীরবে টানিল। আচ্ছা, আর একটা কথা, সান্তালগোড়া ছোটো জায়গা, এখানে মারণাস্ত্রগুলো যদি কেউ লুকিয়ে রাখতে চায়, তাহলে কোথায় লুকিয়ে রাখবে আপনি অনুমান করতে পারেন? বিশুবাবু আবার কিছুক্ষণ চক্ষুনত করিয়া চিন্তা করিলেন, শেষে বললেন, আমার বিশ্বাস
মারণাস্ত্রগুলো সান্তাল গোলাতেই আছে, কিন্তু তা নাও হতে পারে। মনে করুন সান্তাল গোলাতেই আছে, বেশ মনে করলাম, কিন্তু অস্ত্রগুলোর আয়তন কতখানি, কটা বন্দুক, কটা বোমা, এসব তো কিছুই জানি না, কী করে অনুমান করব? আমার মনে হয় পুলিশ যদি সান্তাল গোলায় সমস্ত বাড়ি, সমস্ত গোলা আর চাঁদের কল একসঙ্গে খানা তল্লাশ করে, তাহলে হয়তো অস্ত্রগুলো বেরোতেও পারে। ব্যোমকেশ মাথা নাড়ল, তা কি সম্ভব? আর যদি সম্ভব হয়ও, তাহলে একটা কথা ভেবে দেখুন দেখি, যে ব্যক্তি কাজ করেছে সে নির্বোধ নয়, সে কি এমন জায়গায় মাল রাখবে যেখানে পুলিশ সহজেই খুঁজে বার করতে পারে? আমার তো মনে হয় না। লোকটা যদি এত নির্বোধই হতো তাহলে অনেক আগেই ধরা পড়ে যেত। বিশুবাবু উৎসুক স্বরে বললে, তাহলে আপনার কি মনে হয় কোথায় লুকিয়ে রাখতে পারে? ব্যোমকেশ খানিক চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলল, এমন জায়গায় রেখেছে যেখানে কারুর যেতে মানা নেই, অথচ কেউ যায় না, যেখানে দৈবাত মাল পাওয়া গেলেও প্রমাণ করা যাবে না যে কে রেখেছে। বিশ্ববাবু চক্ষু বিস্ফারিত করিয়া বললেন, অর্থাৎ? ব্যোমকেশ পিছনে খোলা জানলা দিয়ে অঙ্গুলি নির্দেশ করিল, অর্থাৎ ওই জঙ্গল, ওখানে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটা পিস্তল আর হ্যান্ড গ্রেনেড পুঁতে রাখা খুব শক্ত কাজ নয়, কিন্তু খুঁজে বার করা অসম্ভব। যদি বা খুঁজে বার করলেন, কে পুঁতেছে কী করে প্রমাণ করবেন? বিশ্ববাবু উৎসাহ ভরে বললেন, ঠিক ঠিক, জঙ্গলের কথাটা তো আমার মাথায় আসেনি, নিশ্চয়ই জঙ্গলে কোথাও পোতা আছে। ব্যোমকেশ বলল, অবশ্য আমার ভুলও হতে পারে, কিন্তু ভুল হয়েছে কি না সেটাও তো পরীক্ষা করে দেখা দরকার। বিশ্ববাবু বললেন, না ব্যোমকেশবাবু, আপনি ঠিকই ধরেছেন, আমার বিশ্বাস আর দেরি না করে জঙ্গলটা খুঁজে দেখা দরকার। ব্যোমকেশ বলল, তাই করতে হবে, তবে জঙ্গল তো একটুখানি জায়গা নয়, খুঁজতে সময় লাগবে, অনেক লোকও লাগবে, আজ আর হবে না, দেখা যাক। এই পর্যন্ত বলিয়া ব্যোমকেশ থামিয়া গেল। এতক্ষণ সে অসতর্কভাবে কথা বলিতেছিল, এখন যেন হঠাৎ রাশ টানিয়া নিজেকে সংযত করিল। বিশুবাবুর পানে তীক্ষ্ণভাবে ক্ষণকাল চাইয়া থাকিয়ে বলিল, বিশ্বনাথবাবু, আজ আপনাকে বিশ্বাস করে এমন কিছু কথা বললাম যা বাইরের লোকের কাছে বক্তব্য নয়। আপনি বিশ্বাসযোগ্য লোক বলেই বলেছি, আশা করি আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। বিশ্বনাথবাবু বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার মুখ থেকে কোনো কথা বেরোবে না। উঠছেন নাকি? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আজ উঠি। একবার ওই মারোয়ারি কী নাম যেন বললেন, বদ্রি দাসের মিলে যাব, দেখি যদি ওর কাছে কিছু খবর পাওয়া যায়। বিকেলে আবার রামডিহি যেতে হবে, সেখানে সদানন্দ শুনের ভগ্নিপতি থাকেন। আচ্ছা, সদানন্দবাবু যে আপনার কাছে 500 টাকা ধার নিয়েছিলেন, কী জন্য ধার নিয়েছিলেন কিছু বলেছিলেন কি? বিশ্ববাবু বললেন, তার ইচ্ছে ছিল এখানে কবিরাজি ওষুধের একটা দোকান খোলা, কিন্তু তার মূলধন ছিল না, আমার কাছে ধার চেয়েছিলেন। লোকটি গরিব হলেও সজ্জন ছিলেন, আমি টাকা দিয়েও ছিলাম। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই টাকা শোধ দিতেন, কিন্তু যাকে ওটা টাকার জন্য আমার দুঃখ নেই। আমি শুধু ভাবছি, সদানন্দবাবুর মতো নিরীহ লোককে কে খুন করলো, কেন খুন করলো? তবে কি তার কোনো প্রচ্ছন্ন জীবন ছিল? বাইরে থেকে যা দেখা যেত না, সেটা তার প্রকৃত স্বরূপ নয়। ব্যোমকেশ বলল, হয়তো তাই, এখন ঠিক বোঝা যাচ্ছে না। আজ বিকেলে তার ভগ্নিপতির সঙ্গে দেখা হলে হয়তো তার প্রকৃত চরিত্র বোঝা যেতেও পারে। আচ্ছা, আজ উঠি, আবার দেখা হবে। দ্বার পর্যন্ত আসিয়া ব্যোমকেশ ফিরিয়া গেল। বিশুবাবুর পাশে দাঁড়াইয়া হর্ষকণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনি কি সম্প্রতি কোনো বেনামে চিঠি পেয়েছেন? বিশুবাবু চকিতে মুখ তুললেন, পেয়েছি। আপনি কি করে জানলেন? ব্যোমকেশ বলল, আরও 2-4 জন পেয়েছে কি না তাই মনে হলো হয়তো আপনিও পেয়ে থাকতে পারেন। কী আছে বেনামে চিঠিতে, ভয় দেখানো? এই যে দেখুন না, বলিয়া বিশ্ববাবু দেরাজ হইতে আমাদেরই দেখা চিঠি বাইর করিয়া দিলেন। ব্যোমকেশ মনোযোগ দিয়ে চিঠি পড়ল, তারপর চিঠি ফেরত দিয়ে বলল, কে লিখেছে কিছু আন্দাজ করতে পারেন? বিশ্ববাবু বললেন, কিছু না, আমার জীবনে এমন কোনো গুপ্ত কথা নেই যা ভাঙিয়ে কেউ কিছু লাভ করতে পারে। আপনার কোনো শত্রু আছে? অনেক, ব্যবসাদারের সবাই শত্রু। তাহলে তারাই হয়তো নিছক মিসচিফ করার জন্য চিঠি দিয়েছে। চলি এবার, আপনাকে অশেষ ধন্যবাদ। বিশ্ববাবু হাসিয়া বললেন, আমার মিল তাহলে সার্চ করছেন না? ব্যোমকেশ হাসিল, অনর্থক পণ্ঠশ্রম করে লাভ কি বিশ্বনাথবাবু? আর জঙ্গল? সেটাও আজ নয়, জঙ্গল আপাদমস্তক খুঁজতে অনেক কাঠখড় পোড়াতে হবে। এসব অজিত, রোদ ক্রমেই চড়া হচ্ছে। বদ্রিদাস মারাবাড়ির সঙ্গে দুটো কথা বলে চটপট আস্তানায় ফিরতে হবে। বদ্রিদাস মারাবাড়ির সঙ্গে আলাপ করিয়া কিন্তু সুখ হইল না। মারোয়ারিদের মধ্যে প্রধানত 2 শ্রেণীর চেহারা দেখা যায়। এক, পাতিহাঁসের মতো মোটা আর বেটে, 2 বকের মতো সরু আর লম্বা। বদ্রিদাসের আকৃতি 2য় শ্রেণী, তাহার চালের কলটি আকার প্রকারে বিশুবাবুর মিলের অনুরূপ। সেই ধান শুকাইয়া মেঝে, সেই পুকুর, সেই ইঞ্জিন ঘর, সেই ফটকের সামনে গুর্খা দরবান। পৃথিবীর সমস্ত চালকলের মধ্যে বোধহয় আকৃতিগত কোনো প্রভেদ নাই। বদ্রিদাসের বয়স 35 হইতে 40-এর মধ্যে। নিজের গদিতে বসিয়া খবরের কাগজ হইতে তেজি
মন্দার হাল জানিতেছিলেন। আমাদের দেখে এবং পরিচয় শুনিয়া তার চক্ষু দুইটা অতিমাত্রায় চঞ্চল হইয়া উঠিল। তিনি গলা উঁচু করিয়া ঘরের আনাচে কানাচে চকিত ক্ষিপ্র নেত্রপাত করিতে লাগিলেন, কিন্তু আমাদের সঙ্গে পলকের তরেও দৃষ্টি বিনিময় করিলেন না। ব্যোমকেশের প্রশ্নের উত্তর দিয়া তিনি যা বললেন তাহাও নিতান্ত সংক্ষিপ্ত এবং নেতিবাচক। পুরো সওয়াল জবাব উদ্ধৃত করিবার প্রয়োজন নাই, নমুনাস্বরূপ কয়েকটি উল্লেখ করিলেই যথেষ্ট হইবে। আপনি অমৃতকে চিনতেন? নেহি। সদানন্দ সুরকে চিনতেন? নেহি। বেনামে চিঠি পেয়েছেন? নেহি। আপনার কালো রঙের ঘোড়া আছে? নেহি। আরও কিছুক্ষণ প্রশ্নোত্তরের পর ব্যোমকেশ উঠিয়া পড়িল। কঠিন দৃষ্টিতে বদ্রীদাসকে বিদ্ধ করিয়া বলিল, আজ চললাম, কিন্তু আবার আসবো। এবার ওয়ারেন্ট নিয়ে আসবো, আপনার মিল সার্চ করব। বদ্রীদাস এক কথার মানুষ, দুই রকম কথা বলেন না, বললেন নেহি নেহি। উত্তপ্ত হইয়া চলিয়া আসিল। ফটকের বাহিরে পা দিয়াছি, একটি শীর্ণকায় বাঙালি আসিয়া আমাদের ধরিয়া পেল। পানের রসে আরক্ত দন্ত নিষ্কাশিত করিয়া বলিল, আপনি ব্যোমকেশবাবু বদ্রীদাসকে সওয়াল করছিলেন? ব্যোমকেশ ভ্রু তরিয়া বলিল, আপনি জানলেন কী করে? ঘরে তো কেউ ছিল না। রক্তদন্ত আরও প্রকট করিয়া লোকটি বলিল, আমি আড়াল থেকে সব শুনেছি। বদ্রীদাস আরও ওরা মিছে কথা বলেছে। সে অমৃতকে চিনত, সদানন্দ সুরকেও চিনত, বেনামে চিঠি পেয়েছে, ওর কালো রঙের একটা ঘোড়া আছে, ভারী ধূর্ত মারোয়ারি, পেটে পেটে শয়তানি। ব্যোমকেশ লোকটিকে কিছুক্ষণ শান্ত চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল, আপনি কে? আমার নাম রাখাল দাস, মারোয়ারি গদিতে কাজ করি। আপনার চাকরি যাওয়ার ভয় নেই? চাকরি গিয়েছে, বদ্রীদাস নোটিশ দিয়েছে, এই মাসের শেষেই চাকরি খালাস। নোটিশ দিয়েছে কেন? মুলুক থেকে ওর জাত ভাই এসেছে, তাকেই আমার জায়গায় বসাবে, বাঙালি রাখবে না। আমরা ছুটিতে আরম্ভ করিলাম। লোকটা আমাদের পিছন পিছন আসিতে লাগিল। মনে রাখবেন ব্যোমকেশবাবু, পাজির পা ছাড়া ওই বদ্রীদাস, ওর অসাধ্যি কাজকর্ম কিচ্ছু নেই। যার জোর চুরি কারো বাজেন। ব্যোমকেশ পিছন ফিরিয়া চাহিল না, হাত নাড়িয়া তাকে বিদায় করিল। বিশ্রান্তি গৃহে ফিরিয়া ব্যোমকেশ আরামকে দাঁড়ায় লম্বা হইল। ঊর্ধ্বে চাহিয়া বোধ করি ভগবানের উদ্দেশ্য বলিয়ে, কত অজানারে জানাইলে তুমি। আমি জামা খুলিয়া বিছানায় পাশে বসিলাম। বললাম, ব্যোমকেশ, অনেক লোকের সঙ্গেই তুমি মুলাকাত করলে, কিছু বুঝলে? সে বলল, বুঝেছি সবই, কিন্তু লোকটিকে যতক্ষণ নিঃসংশয়ে চিনতে না পারছি ততক্ষণ বোঝাবুঝির কোনো মানেই হয় না। কালো ঘোড়ার ব্যাপারটা কি? বদ্রীদাসের যদি কালো ঘোড়া থাকেই তাতে কি? ব্যোমকেশ কতক নিজ মনেই বলল, খটকা লাগছে। বদ্রীদাসের কালো ঘোড়া খটকা লাগছে। তোমার ধারণা হত্যাকারী কালো ঘোড়ায় চড়ে সদানন্দ সুরকে খুন করতে গিয়েছিল, কিন্তু কেন? ঘোড়ায় চড়ে গিয়ে লাভ কি? লাভ আছে, কিন্তু লোকসানও আছে। তাই ভাবছি, যাক। সে আমার দিকে ঘাট ফিরে বলল, বিশ্বনাথ মল্লিককে কেমন দেখলে? বললাম, জকি ছিলেন, কুকুরের চেয়ে ঘোড়া ভালোবাসেন। এ থেকে ভালো মন্দ কিছুই বুঝলাম না, কিন্তু ওকে হাড়ির খবর দেওয়াটা কি উচিত হয়েছে? মনে করো জঙ্গল সার্চ করবার কথাটা যদি বেরিয়ে যায়, আসামি যদি সাবধান হয়ে যায়। ব্যোমকেশ একটু বিমনাভাবে বলল, কিন্তু আমি তাকে চেতিয়ে দিয়েছি, আমার বিশ্বাস তিনি কাউকে কিছু বলবেন না। কিন্তু যদি মুখ ফসকে বেরিয়ে যায় তাহলে ভাবনার কথা বটে। যাক, নীলকণ্ঠ অধিকারীকেও তুমি বেশ সরল প্রকৃতির লোক বলে মনে হয়, ভারী প্রভুভক্ত, কী বলো? হ্যাঁ, কিন্তু রাখাল দাস, ও একটা ছুঁচো। বদ্রীদাস সারিয়ে দিয়েছে, তাই গায়ের ছান মেটাতে এসছিল। কিন্তু ওর কথাগুলো কি মিথ্যে? না, সব সত্যি। দুপুরবেলা আহারাদির পর একটু বিশ্রাম করিয়া লইলাম। ব্যোমকেশের মুখখানা সারাক্ষণ চিন্তিত ও উদ্বিগ্ন হইয়া রহিল। উদ্বেগের হেতুটা কিন্তু ঠিক ধরিতে পারিলাম না। বেলা 4:30টার সময় রামদিঘি যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহির হইলাম। 4:45টায় গাড়ি, 5টা বাজিয়া 10 মিনিটে রামদিঘি পৌঁছিলি। প্রাণকেষ্ট পালের সহিত সদালাপ করিয়া ফিরিতে বেশি রাত হইবে না। টিকিট কিনিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিলাম। ফটকে মনতোষ টিকিট চেক করিয়া মিটিমিটি হাসিল। ফিরছেন কখন? ব্যোমকেশ হইল, 9:10টা হবে। প্ল্যাটফর্মে কিছু যাত্রী সমাগম হইয়াছে। ট্রেন আসিতে মিনিট 5 দেরি আছে। এদিক ওদিক দৃষ্টি ফিরাইতে চোখে পড়িল ক্ষীণাঙ্গ স্টেশন মাস্টার হরিবিলাসবাবু অফিসের সামনে দাঁড়াইয়া পীরাঙ্গ দারোগা সুকুমারবাবু তাহার সহিত সতর্কভাবে কথা বলিতেছেন। সুকুমারবাবু আমাদের দেখিতে পাইয়া হাত নাড়িলেন এবং অল্পক্ষণ পরে আসিয়া হাজির হইলেন। তার চোখে অনুসন্ধিৎসার ঝিলিক। কোথাও যাচ্ছেন নাকি? রামদিঘি যাব, একটু কাজ আছে। আপনি? সুকুমারবাবু বলিলেন, আমি কোথাও যাব না, একজনকে এগিয়ে নিয়ে এসেছি, এই ট্রেনেই তিনি আসছেন। হে 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 বলিয়া ভ্রু নাচাইলেন। ব্যোমকেশ একটু বিস্মিত স্বরে বলিল, কে তিনি? সুকুমারবাবু বললেন, তার নাম নফর কুণ্ডু, তার কয়েক বস্তা চাল
রেলে চালান যাচ্ছিল, একটা বস্তা ট্রেনের ঢাকনিতে ফেটে গিয়ে ভেতর থেকে দুশের আফিম বেরিয়েছে। নফরকুণ্ডও ধরা পড়েছে। এই ট্রেনেই তিনি আসছেন বলিয়া ভ্রু নাচাইতে নাচাইতে স্টেশন মাস্টারের ঘরের দিকে প্রস্থান করিলেন। ব্যোমকেশ লড়াট কুঞ্চিত করিয়া চৌকা পাথর ঢাকা প্ল্যাটফর্মের দিকে চাহিয়া রহিল। আমি বললাম, হে, বদ্রীদাস মারোয়ারিও এসেছেন। ব্যোমকেশ চকিতে চোখ তুলিল। মালগুদামের দিক হইতে বকের মতো পা ফেলিয়া শনে শনে বদ্রীদাস আসিতেছেন। তাহার ভাবভঙ্গি হইতে স্পষ্টই বোঝা যায় তিনি আমাদের দেখিতে পাইয়াছেন, কিন্তু তিনি আমাদের দিকে চক্ষু ফিরাইলেন না। ধীর মন্থর পরে প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া গেলেন। ব্যোমকেশের ভ্রুকুঞ্চন আরও গভীর হইল। মিনিটখানেক পর আমি বললাম, হে, বিশুবাবু উপস্থিত, কি ব্যাপার ওরা দেখি। যোধপুরি ব্রিচেস পরা বিশুবাবু ফটক দিয়ে প্রবেশ করিলেন। আমাদের দেখিতে পাইয়া স্মিত মুখে আগাইয়া আসিলেন। নমস্কার, কোথাও যাচ্ছেন? রামডিহি যাচ্ছি। ও, সদানন্দ সুরের ভগ্নিপতি? হ্যাঁ, 10টার মধ্যেই ফিরবো। আপনি? একটা চালান আনবার কথা আছে, তারই খোঁজ দিতে এসছি। দেখি যদি এসে থাকে। অস্তিসার মুখে একটু হাসিয়া তিনি মাল অফিসের দিকে চলিয়া গেলেন। ইতিমধ্যে ট্রেনের ধোঁয়া দেখা দিয়েছিল। অবিলম্বে প্যাসেঞ্জার গাড়ি আসিয়া পড়িল। গাড়িতে উঠিবার আগে লক্ষ্য করিলাম একটি তৃতীয় শ্রেণীর কামরা হইতে পুলিশ পরিবৃত একটি মধ্যবয়স্ক ব্যক্তি অবতরণ করিলেন। অনুমান করিলাম ইনি আফিং বিলাসী নফরকুণ্ডী। মনে পাপ ছিল বলিয়া বোধ হয় বেনামি চিঠি পাইয়া গা ঢাকা দিয়াছিলেন। 2-3 মিনিট পরে গাড়ি ছাড়িয়া দিল। ব্যোমকেশের মুখে সংশয়ের ভ্রুকুটি গাঢ়তর হইয়াছে, যেন সে হঠাৎ কঠিন সমস্যার সম্মুখীন হইয়া মনস্থির করিতে পারিতেছে না। জিজ্ঞাসা করিলাম, হলো কি? ঠেকায় পড়েছে মনে হচ্ছে। সেই উত্তর দিবার আগেই ঘ্যাচ করিয়া গাড়ি থামিয়া গেল। জানলা দিয়ে গলা বাড়াইয়া দেখিলাম ডিস্ট্যান্স সিগন্যাল না পাইয়া গাড়ি থামিয়াছে। তবে বেড়ার উপারে রামদেই গ্রাম দেখা যাইতেছে। যেন সমস্ত সমস্যার সমাধান হইয়াছে। এমনিভাবে লাফাইয়া উঠিয়া ব্যোমকেশ বলিল, ভালোই হলো অজিত, আমি এখানে নেমে যাচ্ছি, তুমি একাই রামডিহি চলে যাও। প্রাণকষ্টবাবু সব কথা জিজ্ঞাসা করবে। সদানন্দবাবু তার কাছে তরঙ্গ রেখে গিয়েছিলেন কিনা এই কথাটা জানতে ভুলো না কিন্তু। আচ্ছা, আমি এলাম। গাড়ি সিটি মারিয়া আবার গুটি গুটি চলিতে আরম্ভ করিয়াছিল। ব্যোমকেশ নামিয়া পড়িল। আমি হতবুদ্ধি হইয়া জানলার বাহিরে চাহিয়া রহিলাম। সে তারের বেড়া পার হইয়া আমার উদ্দেশ্যে একবার হাত নাড়িল, তারপর বাগমারি গ্রামের দিকে চলিল। ইতিপূর্বে ব্যোমকেশ কখন আমাকে এমনভাবে ফেলিয়া পালায় নাই। মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। প্রাণকেষ্টবাবুকে কী জেরা করিব? ব্যোমকেশ যখন জেরা করে তখন তার প্রয়াগ নৈপুণ্য উপভোগ করিতে পারি, কিন্তু নিজে এই কাজ কখনো করি নাই। শেষে কি ধ্যাসটাও করিয়া বসিব? ব্যোমকেশ আমাকে একই আতান্তরে ফেলিয়া গেল। প্যাসেঞ্জার গাড়ি দুলকি চালে চলিয়াছে। 2-3 মাইল অন্তর ছোটো ছোটো স্টেশন, তবু অবিলম্বে গাড়ি রামডিহি পৌঁছিবে। সুতরাং এই বেলা মাথা ঠান্ডা করিয়া ভাবিয়া লওয়া দরকার। প্রথমেই ভাবিতে হইবে প্রাণকেষ্টবাবুকে ব্যোমকেশ জেরা করিতে চায় কেন। প্রাণকেষ্টবাবু সদানন্দ সুরের ভগ্নিপতি। সম্ভবত প্রাণকেষ্টবাবুর স্ত্রী সদানন্দবাবুর উত্তরাধিকারিণী, কারণ সদানন্দবাবুর নিকট আত্মীয় আর কেহ নাই। সদানন্দবাবু কলিকাতা যাইবার পথে কি ভগ্নিপতির কাছে লোহার তরঙ্গ রাখিয়া গিয়াছিলেন? তরঙ্গে কি কোনো মহামূল্য দ্রব্য ছিল? প্রাণকেষ্টবাবু কর্মসূত্রে এই পথ দিয়া ট্রলি চড়িয়া যাতায়াত করিতেন। তার পক্ষে ট্রলি হইতে নামিয়া বাগবাড়ি গ্রামে উপস্থিত হওয়া মোটেই শক্ত নয়। তবে কি ব্যোমকেশের সন্দেহ প্রাণকেষ্টবাবুই শ্যালককে সংহার করিয়াছেন? রামডিহি জংশনে পৌঁছিয়া প্রাণকেষ্ট পালের ঠিকানা পাইতে বিলম্ব হইল না। স্টেশনের সন্নিকটে তারের বেড়া দিয়া ঘেরা কয়েকটি ছোট ছোট কুঠি, তাহারই একটাতে প্রাণকেষ্টবাবু বাস করেন। কুঠির সামনে ছোট্ট বাগান। প্যান্টলুন ও হাতকাটা গেঞ্জি পরা একটি পুষ্টকায় ব্যক্তি হাতে খুরপি লইয়া বাগানের পরিচর্যা করিতেছিলেন। আমাকে দেখিয়া ফেলফেল চোখে চাহিয়া রহিল। জিজ্ঞাসা করিলাম, আপনি কি প্রাণকেষ্ট পাল? তাহার হাত হইতে খুরপি পড়িয়া গেল। তিনি কিছুক্ষণ হাঁ করিয়া থাকিয়া বিহ্বলভাবে সঙ্গতসূচক ঘাড় নাড়িলেন। বললাম, আমি পুলিশের পক্ষ থেকে আসছি। খবর পেয়েছেন বোধ হয় আপনার শালা সদানন্দ সুর মারা গেছেন। এই প্রশ্নে ভদ্রলোক এমন স্তম্ভিত হইয়া গেলেন যে মনে হইল তাহার প্যান্টুলিন এখনই খসিয়া পড়িবে। তারপর তিনি চমকাইয়া উঠিয়া সুশীলা সুশীলা বলিয়া ডাকিতে ডাকিতে বাড়ির মধ্যে ঢুকিয়া পড়লেন। আমিও কম স্তম্ভিত হই নাই। মনে মনে যা হোক, মনে মনে যাহাকে দুর্দান্ত শ্যালা ফান্তা বলিয়া আঁচ করিয়াছি, তাহার এইরূপ আচার আচরণ। পুলিশের নাম শুনিয়াই শিথিলাঙ্গ হইয়া পড়িলেন, কিংবা
এটা একটা ভান হইতে পারে। ভাগী অপরাধীরা পুলিশের চোখে ধুলা দেবার জন্য নানা প্রকারের ছলচাতুরি অবলম্বন করে। প্রাণকেষ্টবাবু কি তাহাই করিতেছেন? সুশীলাই বাকে তার স্ত্রী? 5 মিনিট কাটিয়া গেল, বাড়ির ভিতর হইতে কোনো সারা শব্দ নেই। অতঃপর কী করিব, ডাকাডাকি পড়িব কি ফিরিয়া যাইব, এইসব ভাবিতেছি। এমন সময় দ্বারের কাছে প্রাণকেষ্টবাবুকে দেখা গেল। তিনি যেন কতকটা ধাতস্থ হইয়াছেন। প্যান্টলুন যথাস্থানেই আছে বটে, কিন্তু হাটকাটা গেঞ্জির উপরে বুশকোট চড়াইয়াছেন। মুখে মুমূর্ষ হাসি আনিয়া বললেন, আসুন। সামনের বসিবার ঘরে প্রবেশ করিলাম। ঘরটি ছোট, কয়েকটি সস্তা বেতের চেয়ার ও টেবিল দিয়া সাজানো। অন্তরে যাইবার দরজায় পর্দা, বেদিটি অনুকৃতির মধ্যেও একটু পরিচ্ছন্নতা আছে। আমি অন্তরে যাইবার দরজার দিকে পিছন করিয়া বসিলাম। প্রাণকেষ্টবাবু আমার মুখোমুখি বসিলেন। শুরু করিলাম, আপনার সাদা সদানন্দবাবুর মৃত্যু সংবাদ পেয়েছেন তাহলে? প্রাণকেষ্ট চমকিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন খবর পেলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে সকালবেলা। কার মুখে খবর পেলেন? হ্যাঁ, সান্তালগোলা থেকে হরিবিলাসবাবু টেলিফোন করেছিলেন। মাফ করবেন, আপনার স্ত্রী মানে সদানন্দবাবুর ভগ্নী কি এখানে আছেন? দেখিলাম আমার প্রশ্নের উত্তর দিবার আগেই প্রাণকেষ্টবাবুর চক্ষু দুটি আমার মুখ ছাড়িয়ে আমার পিছন দিকে চলিয়া গেল এবং তৎক্ষণাৎ ফিরিয়া আসিল। হ্যাঁ, আছেন। আমি পিছনে ঘাট ফিরাইলাম। অন্দরের পর্দা একটু ফাঁক হইয়াছিল, চকিতে যথাস্থানে সন্নিবিষ্ট হইল। বুঝিতে বাকি রইল না, পর্দার আড়ালে আছেন পত্নী সুশীলা এবং নেপথ্য হইতে প্রাণকেষ্টবাবুকে পরিচালিত করিতেছেন। আপনার স্ত্রী নিশ্চয়ই খুব শখ পেয়েছেন। আবার প্রাণকেষ্টবাবুর চকিত চক্ষু পিছন দিকে গিয়া ফিরিয়া আসিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব শখ পেয়েছেন। আপনার স্ত্রী সদানন্দবাবুর উত্তরাধিকারিণী? তা তো জানি না। মানে সদানন্দবাবুর সঙ্গে আপনার সদ্ভাব ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব সদ্ভাব ছিল, যাওয়া আসা ছিল। তা ছিল ওই কি, মানে তার চক্ষু আবার পর্দার পানে ধাবিত হইল। হ্যাঁ, মানে বেশি বেশি যাওয়া আসা ছিল না, কালী ভদ্রে। শেষ কবে দেখা হয়েছে? শেষ? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়ছে না। 10-12 দিন আগে তিনি আপনার বাসায় আসেননি? প্রাণকেষ্টবাবু চক্ষু দুটি ভয়ার্থ হয়ে উঠিল। কই, না তো। তিনি কলিকাতা যাবার আগে আপনার কাছে একটা স্টিলের ট্রাঙ্ক রেখে যাননি? প্রাণকেষ্টবাবুর দেহ কাঁপিয়ে উঠিল। না না, স্টিলের ট্রাঙ্ক না, কই, আমি তো কিছু জানি না। আমি কড়া সুরে বললাম, আপনি এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? নার্ভাস? না না না, নার্ভাস হবো কেন? পর্দা সরাইয়া প্রাণকেষ্টবাবু স্ত্রী প্রবেশ করিলেন। স্বামীর চেয়ারের পিছনে দাঁড়াইয়া দৃঢ়স্বরে বলিলেন, আমার স্বামী নার্ভাস প্রকৃতির মানুষ। অচেনা লোক দেখলে আরও নার্ভাস হয়ে পড়েন। আপনি কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। মহিলাকে দেখিলাম, বয়স আন্দাজ 35, দৃঢ়গঠিত দেহ, চোয়ালের হাড় মজবুত, চোখের দৃষ্টি প্রখর, মুখমণ্ডলে ভাতৃশোকের কোনো চিহ্ন নাই। তিনি যে অতি জবরদস্ত মহিলা তাহা বুঝিতে তিলার্ধ বিলম্ব হইল না। আমিও উঠিয়া পড়িলাম। আমার যা জানবার ছিল জেনেছি, আর কিছু জানবার নেই। নমস্কার। শ্রীমতী সুশীলাকে জেরা করা আমার কর্ম নয়। স্টেশনে গিয়া জানিতে পারিলাম 9টার আগে ফিরিবার ট্রেন নাই। দীর্ঘ 2.5 ঘন্টা কাটাইবার জন্য স্টেশনের স্টলে চা খাইলাম, অসংখ্য সিগারেট পোড়াইয়া প্ল্যাটফর্মে পাদচারণ করিলাম এবং সস্ত্রীক প্রাণকেষ্টবাবুর কথাই চিন্তা করিলাম। প্রাণকেষ্টপাল নার্ভাস প্রকৃতির মানুষ হইতে পারেন, কিন্তু তিনি যে আমাকে দেখে এত বেশি নার্ভাস হইয়া পড়িয়াছিলেন, তা কেবল ধাতুগত স্নায়বিক দুর্বলতা নয়, অন্য কারণও আছে, সেটা বুঝিতে পারি। কিন্তু কী সে কারণ? প্রাণকেষ্ট পত্নীর ইশারায় আমার কাছে অনেকগুলো মিথ্যে কথা বলিয়াছিলেন। কী সেই মিথ্যে কথা? সদানন্দ সুরের সহিত বেশি সম্প্রীতি না থাক, সদানন্দ সুর তাহার বাড়িতে যাতায়াত করিতেন। 10-12 দিন আগে কলিকাতা যাইবার মুখে তিনি স্টিলের ট্রাঙ্কটি নিশ্চয়ই ভগ্নিপতি বিয়ে রাখিয়া গিয়াছিলেন। ট্রাঙ্কে নিশ্চয়ই কোনো মূল্যবান দ্রব্য ছিল। কী মূল্যবান দ্রব্য ছিল? টাকা কড়ি, গয়নাগাটি, বোমা বারুদ, আন্দাজ কত শক্ত। কিন্তু শ্রীমতী সুশীলার বাক্সে কী আছে জানিবার কৌতূহল সংবরণ করিতে পারেন নাই। হয়তো তালা ভাঙিয়াছিলেন। তাহার মতো জবরদস্ত মহিলার পক্ষে কিছুই অসম্ভব নয়। কিন্তু তারপর হয়তো ট্রাঙ্কে এমন কিছু পাওয়া গেল যে সদানন্দ সুরকে খুন করার প্রয়োজন হইল। হয়তো ট্রাঙ্কে হ্যান্ড গ্রেনেড ছিল, সেই গ্রেনেড দিয়েই সদানন্দকে। কিন্তু না, শ্রীমতী সুশীলা যত দুর্দর্শ মহিলাই হন, নিজের দুষ্ট ভ্রাতাকে খুন করিবেন? আর প্রাণকেষ্টপালের পক্ষে এইরূপ একটা দুঃসাহসী কার্যে লিপ্ত হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু স্টেশন মাস্টার হরিবিলাসবাবুর বন্ধুকে অশুভ সংবাদটা সাত তাড়াতাড়ি দিতে গেলেন কেন? বন্ধুর সুলভ সহানুভূতি? 9:30টার সময় সান্তালগোলায় ফিরিলাম।
আকাশে চাঁদ আছে, শহর বাজার নিশুতি হইয়া গিয়াছে। ভাবিয়াছিলাম বিশ্রান্তে গিয়া দেখিব ব্যোমকেশ ফিরিয়াছে, কিন্তু তাহার দেখা নাই। কোথায় গেল সে? বিশ্রান্তি গিয়ে চাকরটা রন্ধন শেষ করিয়া বারান্দায় বসিয়া ঝুলিতেছিল। তাহাকে খাবার ঢাকা দিয়া গৃহে ফিরিয়া যাইতে বলিলাম, সে চলিয়া গেল। কেরোসিনের বাতি কমাইয়া দিয়া বিছানায় অঙ্গ প্রসারিত করিলাম। পিছনের জানলা দিয়া চাঁদের আলো আসিতেছে। কোথায় গেল ব্যোমকেশ? বড়া নাই কমা নাই, ট্রেন হইতে না দিয়া ছড়িয়া গেল। বাগবাড়ি গ্রামে তার কী কাজ? এতক্ষণ সেখানে সে কী করিতেছে? ঘুমাইয়া পড়িয়াছিলাম, ঘুম ভাঙিল কানের কাছে ব্যোমকেশের ফিসফিস গলার শব্দে। অজিত, ওঠো ওঠো, একটা জিনিস দেখবে এসো। ধরধর করিয়া উঠিয়ে বসিলাম। কি? চুপ, আসছে। ব্যোমকেশ হাত ধরিয়া আমাকে বিছানা হইতে নামাইল, তারপর পিছনে জানলা দিয়ে টানিয়া লইয়া গেল। বাইরের দিকে আঙুল দেখাইয়া বলিল, দেখছ? ঘুমের ঘোর তখনও ভালো করিয়া কাটে নাই। ব্যোমকেশের ভাবভঙ্গি দেখিয়া মনে হইয়াছিল না জানি কী দেখিব, কিন্তু যা দেখিলাম তাতে বোকার মতো চাহিয়া রহিলাম। জানলা হইতে 15-20 হাত দূরে ঝোপঝাড় আগাছার মাঝখানে খানিকটা মুক্ত স্থান। সেইখানে 6-7টা কৃষ্ণবর্ণ জন্তু অর্ধবৃত্তাকারে বসিয়া ঘাড় উঁচু করিয়া চাঁদের মানে চাহিয়াছে। প্রথম দর্শনে মনে হইল কৃষ্ণকায় কয়েকটা কুকুর। বুঝলাম কালো কুকুর, কিন্তু পরক্ষণেই যখন তাহারা সমস্বরে হুক্কা হুয়া বলিয়া চেঁচাইয়া উঠিল, তখন আর সংশয় রহিল না। স্থানীয় সিগারের দল চন্দ্রালোকে সঙ্গীত শোভা আহ্বান করিয়াছে। আমার মুখের ভাব দেখিয়া ব্যোমকেশ হো হো শব্দে অট্টহাসি করিয়া উঠিল। সিগারের দল চমকিয়া পলায়ন করিল। আমি বললাম, এর মানে? দুপুর রাত্রে আমাকে শিয়াল দেখাবার কী দরকার ছিল? ব্যোমকেশ বলিল, আগে কখনো চাঁদের আলোয় শিয়াল দেখেছ? চাঁদের আলোয় শিয়াল দেখলে কি হয়? পুণ্যি হয়। অজ্ঞান তিনি নাশ হয়। আমার মনে যেটুকু সংশয় ছিল তা এবারে দূর হয়েছে। চলো এখন খাওয়া যাক, পেট চুই করছে। আরও বাড়াইয়া দিয়া টেবিলে খাইতে বসিলাম। লক্ষ্য করিলাম ব্যোমকেশ ক্ষুধার্তভাবে অন্নগ্রাস মুখে পড়িতেছে বটে, কিন্তু তার মুখ অসৎ ফুলল। জিজ্ঞাসা করিলাম, এত ফুর্তি কিসে? দুপুর রাত পর্যন্ত ছিলে কোথায়? বাগমারিতে? সে বলল, বাগমারির কাজ 9টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তারপর? বাগমারিতে কী কাজ ছিল? পটল, দাশু আর গোপালের সঙ্গে কাজ ছিল। কী কাজ ছিল বলবে না? যাক, তারপর সন্তালগোলায় ফিরে এসে সুকুমার দারোগার কাছে গেলাম। সেখানে 1 ঘন্টা কাটল। তারপর গেলাম স্টেশনে। হরিবিলাসবাবু ছিলেন না, তাকে বিছানা থেকে ধরে নিয়ে এলাম। লম্বা টেলিফোন করতে হলো। এখানকার থানায় 5টি বই লোক নেই। কাল সকালে বাইরে থেকে 10 জন আনবে। সব ব্যবস্থা ঠিক করে ফিরে এলাম। জিজ্ঞাসা করলাম, প্রাণকেষ্টপালের কথা জানবার দরকার নেই তাহলে? আছে বই কি? কী হলো সেখানে? সব কথা মাছিমারাভাবে বয়ান করিলাম। সেই মন দিয়া শুনিল, কিন্তু বিশেষ আগ্রহ দেখাইল না। আহার আনতে মুখ ধুইতে বলিল, জোড়ার একটা যদি হয় গবের, অন্যটা হয় বিচ্ছু। প্রকৃতির এই বিধান। অতঃপর সিগারেট ধরানো হইলে বলিলাম, তোমার পকেটে ওটা কি? ব্যোমকেশ একটু চকিত হইল, একটু লজ্জিত হইল। বইল, বন্দুক, মানে পিস্তল। কোথায় পেলে? থানায়, সুকুমার দারোগার পিস্তল। কোনো কথা স্পষ্ট করে বলতে চাও না? বেশ, তাহলে এবার শুয়ে পড়া যাক। তুমি শুয়ে পড়ো, আমাকে রাতটা জেগেই কাটাতে হবে। কেন? যার হাতে হ্যান্ড গ্রেনেড আছে তিনি যদি ভয় পেয়ে থাকেন, তাহলে সাবধান থাকা ভালো নয়? তবে আমিও জেগে থাকি। রাত্রিটা জাগিয়াই কাটিল। সুখের বিষয় কোনো উৎপাত হয় নাই। শেষ রাত্রে চা পান করিতে ব্যোমকেশ মুখের বন্ধন একটু আলগা করিল। আমাদের অচিন পাখির নাম জানিতে পারিলাম। সকাল 7টার সময় দুজনে বাহির হইলাম। ব্যোমকেশ গায়ে একটা উড়ুনি চাদর জড়াইয়া লইল, যাহাতে পকেটের পিস্তলটা দৃষ্টি আকর্ষণ না করে। গঞ্জ গোলার কর্মতৎপরতা এখনও পুরোদমে আরম্ভ হয় নাই। 2-4টা গরুর গাড়ি ও ঘোড়ার ট্রাক চলিতে শুরু করিয়াছে। আমরা বদ্রীদাস মনোয়ারি মিলে প্রবেশ করিলাম। বদ্রীদাস দাওয়ায় উবু হইয়া বসিয়া দাতন করিতেছিলেন। পাশে জল ভরা ঘটি। আমাদের প্রথমটা দেখিতে পান নাই। একেবারে কাছে পৌঁছিলে দেখিতে পাইয়া তার চক্ষু দুটি খাঁচার পাখির মতো ঝটপট করিয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিল। হাত হইতে দাতন পড়িয়া গেল। ব্যোমকেশ বলিল, শেঠজি, আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। বদ্রীদাস উবু অবস্থা হইতে অর্ধোত্থিত হইয়া আবার বসিয়া পড়িলেন। হ্যাঁ, ক্যা? ব্যোমকেশ বলিল, আমরা এক জায়গায় খাওয়া তল্লাশ করতে যাচ্ছি। আপনি এখানকার গণ্যমান্য লোক, আপনাকে সাক্ষী মানতে চাই। নেহি বলিতে তিনি জল ভরা ঘটিটা তুলিয়া লইয়া দ্রুতপদে বিশেষ একটি স্থানের উদ্দেশ্যে প্রস্থান করিলেন। আমরা আবার বাহির হইলাম। বিশ্বনাথ মল্লিকের মিলে পৌঁছিতে 5 মিনিট লাগিল। ফটকের কাছে নায়ব সরকার নীলকণ্ঠ অধিকারীর সঙ্গে দেখা হইল। নীলকণ্ঠ ভক্তিভরে যুক্ত কর
কপালে ঠাকাইয়া বলিল, এত সকালে? মুকেশ বলিল, আপনার কর্তা কোথায়? নিজের ঘরেই আছেন, চা খাচ্ছেন, চলুন তার সঙ্গে দেখা করে আসি। আসুন। বিশ্বনাথ মল্লিক নিজের ঘরে টেবিলে বসিয়া পাউরুটি, মাখন ও অর্ধসিদ্ধ ডিম্ব সহযোগে প্রার্থনা সম্পন্ন করিতেছিল। আমাদের দেখিয়া তার চোয়ালের চর্বণ ক্রিয়া বন্ধ হইল, গলা হইতে অস্বাভাবিক স্বর নির্গত হইল। ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলিল, সকালবেলায় আসতে হলো, কিন্তু তাড়া নেই, আপনি খাওয়া দাওয়া শেষ করে নিন। বিশ্ববাবু ডিমের প্লেটটা সরাইয়া দিয়া জড়িত স্বরে বলিলেন, কী দরকার? দেখিলাম তার অস্থিসার মুখখানা ধীরে ধীরে বিবর্ণ হইয়া যাইতেছে। ব্যোমকেশ বলিল, কাল ভেবেছিলাম আপনার বীর খানা তল্লাশ করে কোনো লাভ নেই, কিন্তু আজ মনে হচ্ছে লাভ থাকতেও পারে। বিশ্ববাবুর রগের শিরা ফুলিয়া উঁচু হইয়া উঠিল। মনে হইল তিনি বিস্ফোরকের মতো ফাটিয়া পড়িবেন, কিন্তু তিনি অতি যত্নে নিজেকে সংবরণ করিলেন। তাহার ঠোঁটে হাসির মতো একটা ভঙ্গিমা দেখা দিল। তিনি বলিলেন, হঠাৎ মত বদলে ফেললেন কেন? ব্যোমকেশ বলিল, কারণ ঘটেছে। কাল বিকেলে আমি রামদিঘি যাইনি, আপনাদের ওই জঙ্গলে শিমুল গাছের কাছে লুকিয়েছিলাম। আমার সঙ্গে এই গায়ের 3টি ছেলেও ছিল। আমরা কাল রাত্রে যা দেখেছি তার ফলে মত বদলাতে বাধ্য হয়েছি বিশ্বনাথবাবু। বিশ্বনাথবাবুর চোখ দুটো একবার জ্বলিয়ে উঠিয়েই আবার নিভিয়া গেল। তিনি কম্পিত হস্তে একটা সিগারেট ধরাইলেন। অলসভাবে বুক পকেট হইতে একটা চাবির রিং বাহির করিয়া আঙুলে ঘুরাইতে ঘুরাইতে বললেন, আমি যদি আমার মিল খালাতন্দাস করতে না দিই? ব্যোমকেশ বলিল, আপনার ইচ্ছের উপর কিছুই নির্ভর করবে না। আমি তল্লাশি পরোয়ানাও এনেছি। কই দেখি পরোয়ানা। ব্যোমকেশ পকেটে হাত দিল। বিশ্ববাবু বিদ্যুৎ বেগে চাবি দিয়া দেরাজ খুলিবার উপক্রম করিলেন। ব্যোমকেশ পকেট হইতে হাত বাইর করিল, হাতে পিস্তল। সে বলিল, দেরাজ খুলবেন না। কোনটা আসা বনবিড়ালের মতো বিশু মল্লিক ঘাড় ফিরাইলেন। ব্যোমকেশের হাতে পিস্তল দেখিয়া তিনি দেরাজ খোলার চেষ্টা ত্যাগ করিলেন। তার মুখ দিয়া শীতকারের মতো একটা তর্জন শ্বাস বাহির হইল। ব্যোমকেশ বলিল, অজিত, বাঁশি বাজাও। পুলিশের বাঁশি পকেটে লইয়া আমি প্রস্তুত ছিলাম। এখন সবেগে তাহাতে ফুৎকার দিলাম। মিনিট খানেকের মধ্যেই দারোগা সুকুমার সামন্ত ও তাহার অনুচরবর্গ ঘরে ভরিয়া গেল। ব্যোমকেশ বলিল, ইন্সপেক্টর সামন্ত, বিশ্বনাথ মল্লিককে অ্যারেস্ট করুন, হাতে হাতকড়া পরান, ওর হাতে চাবি আছে, চাবি দিয়ে দেরাজ খুলুন, সাবধানে খুলবেন, অস্ত্রগুলো দেরাজের মধ্যেই আছে। বিশ্বনাথ মল্লিককে সহজে গ্রেপ্তার করা গেল না। তিনি বনবিড়ালের মতোই আচড়াইয়া কামড়াইয়া লড়াই করিলেন। অবশেষে 5-6 জন মিলিয়া তাকে চাপিয়া ধরিয়া হাতে হাতকড়া পরাইল। তারপর টেবিলের দেরাজ খুলিয়া দেখা গেল তাহাতে 26টা .38 অটোমেটিক, অসংখ্য কার্তুজ এবং 14টি হ্যান্ড গ্রেনেড আছে। কালোবাজারে এগুলির দাম অন্তত 20,000 টাকা। বিশ্বনাথ মল্লিক পুলিশ পরিবৃত হইয়া দাঁড়াইয়া নিষ্ফল ক্রোধে ফুলিতেছিলেন। হঠাৎ উগ্রকণ্ঠে বলিয়া উঠিলেন, বেশ, আমি চোরা হাতিয়ারের কারবার করি, কিন্তু অমৃতকে আর সদানন্দ সুরকে খুন করেছি তার কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ কণ্ঠে বলিল, প্রমাণ আছে কিনা সে বিচার আদালত করবেন, কিন্তু মোটিভ যথেষ্ট ছিল। আর আপনি যে পিস্তল দিয়ে অমৃতকে মেরেছিলেন সেই পিস্তলটি এর মধ্যেই আছে। গুলিটাও অমৃতের শরীরের মধ্যেই পাওয়া গেছে। ব্যালিস্টিক পরীক্ষায় সেটা প্রমাণ করা শক্ত হবে না। বিশ্বনাথ মল্লিকের চোখ দুটি খোলা হইয়া গেল। তিনি হাত করা শুধু 2 হাত দিয়া নিজের কপালে সজের আঘাত করিয়া এলাইয়া পড়িলেন। সেদিন বেলা 3য় প্রহরে মধ্যাহ্নভোজন সম্পন্ন করিয়া আমরা বিশ্রান্তি গৃহের 2টি খাটে লম্বমান হইয়াছিলাম। পটল, দাশু ও গোপাল বারংবার ব্যোমকেশের পদধূলি গ্রহণ করিয়া প্রস্থান করিয়াছে। দারোগা সুকুমার সামন্ত আসামিকে সদরে চালান দিয়া স্তূপীকৃত হাঁসের ডিমের বড়া খাইতে খাইতে থানার অন্যান্য কর্মচারীদের নিকট ইহাই প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছেন যে আসামির গ্রেপ্তারের ব্যাপারে তাহার কৃতিত্ব বড় কম নয়। গঞ্জের কর্মতৎপরতা ক্ষণকালের জন্য মন্দীভূত হইলেও আবার পুরোদমে চালু হইয়াছে। রামে রাম, দুইয়ে দুই, অমৃত এবং সদানন্দ সুর নামক 2টি অখ্যাত ব্যক্তির অকাল মৃত্যু ঘটিয়াছে বটে, কিন্তু তাহাতে জীবনের নিত্যস্রোত ব্যাহত হয় নাই, এবং তাহাদের আততাই ফাঁসি কাষ্টে ঝুলিলেও ব্যাহত হইবে না। রামে রাম, দুইয়ে দুই, রাম নাম সত্য হ্যায়। ব্যোমকেশ ঊর্ধ্বদিকে চাইয়া একটা নিঃশ্বাস পেল। বুঝল, সদানন্দ সুরের মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু অমৃত ছেলেটা নেহাতি অকারণেই মারা গেল। আমি একটা নতুন সিগারেট ধরাইয়া বললাম, গোড়া থেকে বলো। ব্যোমকেশ বলল, এই কাহিনী গোড়া হচ্ছেন সদানন্দ সুর। তিনি না থাকলে আমরা চোরাকারবারি আসামিকে ধরতেই পারতাম না। তাকে দিয়ে এই কাহিনী শুরু করা যেতে পারে। সদানন্দ সুরের চরিত্র যতটুকু বুঝেছি, তিনি ছিলেন কৃপণ এবং সংবৃত মন্ত্র। নিজের হাড়ির খবর কাউকে দিতে ভালোবাসতেন না। অবস্থাও ছিল অত্যন্ত সাধারণ।
বোনের বিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজে বিয়ে করেননি। পৈতৃক ভিটে এবং 2-4 বিঘে জমি, সান্তালপুরার বাজারে 2-4 মণ ধান চালের দালালি, কবিরাজি ওষুধ বিক্রি করে 2-4 পয়সা লাভ, এই ছিল তার অবলম্বন। একলা মানুষ, তাই কোনো রকমে চলে যেত, কিন্তু তার মনে ভোগের তৃষ্ণা ছিল। কৃপণেরা গাঁটের পয়সা খরচ করে ভোগ তৃষ্ণা মেটাতে চায় না বটে, কিন্তু তাই বলে তাদের ভোগ তৃষ্ণা নেই এই কথা কেউ বলতে পারবে না। সদানন্দবাবু সাধ্য ছিল না। হয়তো তিনি তার ক্ষুদ্র রোজগার থেকে 2-4 পয়সা বাঁচাতেন, কিন্তু তা দিয়ে তো ফুর্তি করার মতো চরিত্র তার নয়। এইভাবেই জীবন কাটছিল। বয়স বাড়ছে, শক্তি সামর্থ্য ফুরিয়ে আসছে, হয়তো এমনি বুভুক্ষ অবস্থাতেই তার জীবন একদিন শেষ হয়ে যেত। হঠাৎ 45 বছর বয়সে একটা মস্ত সুযোগ ঘটে গেল। কীরকম? বিশ্বনাথ মল্লিকের কাছে সদানন্দবাবু যাতায়াত ছিল। বিশ্বনাথ মল্লিকের দেরাজে কবিরাজি মোদকের শিশি পাওয়া গেছে, নিশ্চয়ই সদানন্দবাবু যোগান দিতেন। এই সূত্রেই ঘনিষ্ঠতা। তারপর হঠাৎ একদিন সদানন্দবাবু বিশু মল্লিকের জীবনের গোপনতম কথাটি জানতে পারলেন। বিশু মল্লিক চোরা অস্ত্রশস্ত্রের কারবারি। কী করে জানতে পারলেন বলা যায় না। সম্ভবত তিনি সন্ধান পেয়েছিলেন কোথাও বিশু মল্লিক তার অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। শিমুল গাছটা তার বাড়ি থেকে বেশি দূরে নয়। হয়তো হঠাৎ বিশু মল্লিককে সেখানে দেখেও ফেলেছিলেন। সদানন্দবাবু গুপ্ত স্থান থেকে বোমা বন্দুক চুরি করতে পারতেন, কিন্তু তিনি সেই পথ দিয়ে গেলেন না। বোমা বন্দুক কী করে কালোবাজারে চালাতে হয়, পাড়ায় গিয়ে মানুষ সদানন্দ সুর তা জানতেন না। তিনি অন্য রাস্তা ধরলেন। বিশু মল্লিককে বললেন, টাকা দাও, নইলে সব ফাঁস করে দেবো, অর্থাৎ সোজাসুজি ব্ল্যাকমেল। বিশু মল্লিক নিরুপায়, 500 টাকা বার করতে হলো। সেই টাকা নিয়ে সদানন্দবাবু বাড়ি ফিরে এলেন। ফুর্তির বয়স শেষ হয়ে আসছে, তাই আর দেরি করা চলে না। তিনি স্থির করলেন কলকাতা যাবেন। কিন্তু তিনি ভারী হিসেবি লোক। সব টাকা নিয়ে কলকাতা যাওয়া তার মতো নয়। অথচ বাগমারির শূন্য বাড়িতে টাকা রেখে গেলেও ভয় আছে, চোর এসে সর্বস্ব নিয়ে যেতে পারে। তিনি একটি কাজ করলেন। আমি তোমাকে যা বলছি তার অধিকাংশই আন্দাজ, কিন্তু এলোমেলো আন্দাজ নয়। সদানন্দ সুর একটি স্টিলের ট্রাঙ্কে বেশিরভাগ টাকা রাখলেন। সঞ্চিত যা ছিল তা রাখলেন, হয়তো সাবেককালের কিছু গয়নাগাটিও ছিল, তাও রাখলেন। তারপর এক হাতে স্টিল ট্রাঙ্ক এবং অন্য হাতে নিজের ব্যবহারের ক্যাম্বিস ব্যাগ নিয়ে যাত্রা করলেন। রামদিঘি স্টেশনে তার বোন ভগ্নিপতি আছে, তাদের জিম্বায় ট্রাঙ্ক রেখে কলকাতা যাবেন ফুর্তি করতে। সদানন্দ সুর চলে গেলেন। এদিকে ফাপড়ে পড়েছে বিশু মল্লিক। এতদিন সে বেশ নিরুপদ্রবেই ব্যবসা চালাচ্ছিল, এখন দেখল যে সে ভীষণ ফাঁদে ধরা পড়েছে। সদানন্দ সুর যতদিন বেঁচে থাকবে ততদিন তার উদ্ধার নেই। সদানন্দ সুর তাকে শোষণ করবে। সে ঠিক করলো সদানন্দ সুরকে সরাতে হবে। তার মাথায় বুদ্ধি আছে, হাতে আছে মারাত্মক অস্ত্র। সদানন্দকে সরানো খুব একটা শক্ত কাজ হবে না। সদানন্দ ভগ্নিপতির বাসায় তরঙ্গ রেখে কলকাতায় গিয়ে বোধ করি ফুর্তিই করছেন। এদিকে বিশু মল্লিক একদিন সন্ধ্যার পর ঘোড়ায় চড়ে জঙ্গলে ঢুকল। সেগুন গাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড নিয়ে সদানন্দের বাড়িতে ববি ট্র্যাপ পেতে এলো। সদানন্দ কলকাতা থেকে যেই বাড়িতে ঢুকতে যাবে অমনি বোমা ফাটবে। কিন্তু সদানন্দ সুর কলকাতা থেকে ফিরে আসবার আগেই কিছু কিছু ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বিশু মল্লিকের যখনই অস্ত্রশস্ত্র বিক্রি করবার দরকার হতো, তখনই সে ঘোড়ায় চড়ে জঙ্গলে যেত। একদিন রাত্রি 10টার সময় অমৃত বাছুর খুঁজতে এসে ঘোড়াটাকে দেখে পেল। সে ভাবল ঘোড়া ভূত। তারপরে যখনই সে বন্ধুদের খোঁজায় আবার জঙ্গলে ঢুকলো, তখন শুধু ঘোড়া নয়, শিমুলতলায় ঘোড়ার সওয়ারের সঙ্গেও তার দেখা হয়ে গেল। বিশু মল্লিক সেদিন বোধহয় সদানন্দ সোনের বাড়িতে ববি ট্র্যাপ পেতে ফিরে যাচ্ছিল। দুজনেই দুজনকে চেনে। অমৃত চাকরির জন্য বিশু মল্লিকের কাছে দরবার করেছিল। বিশু মল্লিক দেখলো এরপর যখন ববি ট্র্যাপ ফাটবে, তখন অমৃত সাক্ষী দেবে যে সেই বিশু মল্লিককে রাত্রিতে সদানন্দ সোনের বাড়ির পেছনে দেখেছে। হয়তো বিশু মল্লিক যখন সদানন্দ সোনের প্রাচীন টপকে বেরোচ্ছিল তখনই দেখেছে। অতএব অমৃতের বেঁচে থাকা নিরাপদ নয়। বিশু মল্লিকের কাছে অটোমেটিক পিস্তল ছিল। সে অমৃতকে খুন করে ঘোড়ার পিঠে অদৃশ্য হয়ে গেল। আমি যখন প্রথম উপস্থলে এসে তদন্ত আরম্ভ করলাম, তখন সবচেয়ে আশ্চর্য মনে হলো ঘোড়া। অমৃত ঘোড়া ভূত দেখেছিল। আমি দেখলাম জলজান্ত ঘোড়ার খুরের দাগ। একটা ঘোড়া এই মামলার সঙ্গে জড়িত আছে। তখন আমরা আসামিকে চিনি না, কিন্তু সে যাই হোক, ঘোড়ায় চড়ে জঙ্গলে আসে কেন? ঘোড়ায় চড়ে শিগগিরই যাতায়াত করা যায়, কিন্তু আবার সহজেই লোকের দৃষ্টিও আকর্ষণ করায়। যে লোক দুষ্কার্য করতে বেরিয়েছে সে দৃষ্টি আকর্ষণ করতে চাইবে না। তবে এই ব্যক্তি ঘোড়ায় চড়ে জঙ্গলে আসে কেন? নিশ্চয়ই কোনো বিশেষ সুবিধা আছে। কী সুবিধে? সদানন্দ সুরের পাঁচিল টপকানো? ঘোড়ার পিঠ থেকে পাঁচিল টপকানোর সুবিধা হয়?
ওদিকে নামার জন্য পেয়ারা গাছ আছে, কিন্তু শুধু কি এই না অন্য কিছু আছে? এই প্রশ্নের উত্তর পেয়েছিলাম কাল রাত্রে, কিন্তু সে পরের কথা। যথাসময় সদানন্দ সুর ফিরে এলেন। তরঙ্গটা তিনি ফিরিয়ে আনেননি। বোধহয় ইচ্ছে ছিল বাড়িতে দু একদিন বিশ্রাম করে ভগিনীপতির বাসা থেকে তরঙ্গ নিয়ে আসবেন, কিন্তু তার সেই ইচ্ছা পূর্ণ হলো না। নিজের বাড়িতে ঢুকতে গিয়ে প্রায় আমাদের চোখের সামনেই তিনি মারা গেলেন। সদানন্দ সুরের মৃত্যুর পর কিছুই আর বুঝতে বাকি রইনি। আমি যাকে ধরতে এসেছি সেই মেরেছে অমৃত আর সদানন্দ সুরকে। যারা আগ্নেয়াস্ত্র কেনে তারা বাইরের লোক, হত্যাকারী বাইরের লোক নয়। অমৃত আর সদানন্দ সুরের চেনা লোক। অমৃত তাকে দেখে ফেলেছিল এবং সদানন্দ সুর তাকে দমন করতে শুরু করেছিল। কেবল দুটো কথা তখনও অজ্ঞাত ছিল: লোকটা কে এবং কালো ঘোড়ায় চড়ে আসে কেন? অমৃত বলেছিল কালো ঘোড়া ভূত, নাক দিয়ে আগুন বেরোচ্ছে। সবটাই তার উত্তপ্ত কল্পনা হতে পারে, আবার খানিকটা সত্যিও হতে পারে। সুতরাং কালো ঘোড়ার খোঁজ নেওয়া দরকার। খোঁজ নিয়ে জানা গেল সান্তালগোলায় কেবল একটি কালো ঘোড়া আছে, তার মালিক বদ্রীদাস মারোয়ারি। তবে কি বদ্রীদাসই আমাদের আসামি? বদ্রীদাস লোকটি পাখাল মাছের মতো পেছল। তিনি ধানে চালে প্রচুর কাপড় মেশাতে পারেন, স্বজাতির প্রতি তার অসীম পক্ষপাত থাকতে পারে, কিন্তু তিনি দুটো মানুষকে খুন করতে পারেন এত সাহস নেই। তাছাড়া তাকে ঘোরসওয়ার রূপে কল্পনা করাও আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমি বেনামি চিঠি পাঠানোর ফলে একটা কাজ হয়েছিল। সন্দেহভাজনদের দল থেকে জনকতক লোককে বাদ দেওয়া গিয়েছিল। যমুনা দাস গঙ্গারাম বেনামি চিঠি পুলিশকে দেখিয়েছিল, সুতরাং সে নয়। নবরকুণ্ডের ওপর প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু দেখা গেল তার ঘোড়া নেই। পরের ঘোড়া ধার করে কেউ খুন করতে যায় না। প্রাণকেষ্ট পালকে ওর স্বামী ঘোড়া থেকেই বাদ দিয়েছিলেন। ট্রলিতে চড়ে বাগবাড়ি গ্রামের কাছাকাছি যাওয়া যায় বটে, কিন্তু ট্রলিতে খুনি থাকে, তাদের চোখ এড়িয়ে খুন করার সুবিধা নেই। আমার শুধু জানবার কৌতূহল ছিল সদানন্দ সুরের ট্রাঙ্কে কী আছে। যাওয়ান সন্দেহভাজনদের দলকে ছাঁটাই করে মাত্র 3 জন দাঁড়ালো: বদ্রীদাস মারোয়ারি, বিশু মন্ডি আর সুকুমার দারোগা। সুকুমার দারোগাকে বাদ দিতে পারিনি। তার একটা ঘোড়া আছে, যদিও সেটা কারো নয়। তার পক্ষে এই জাতীয় কারবারে চালানো যত সহজ এমন আর কারুর পক্ষে নয়। প্রদীপের নিচেই তো অন্ধকার বেশি হয়। অবশ্য যখন জানতে পারলাম বিশু মল্লিক একসময় জকি ছিল, তখন সব সন্দেহই তার উপর গিয়ে পড়ল। উপরন্তু জানা গেল বিশু মল্লিক সদানন্দ সুরকে 500 টাকা ধার দিয়েছে। আসলে ওটা ধার নয়, ঘুষ। সদানন্দ সুরের মতন নিঃস্ব লোককে কোনো ব্যবসাদার শুধু হাতে ধার দেবে না। আমি বিশু মল্লিকের জন্য টোপ ফেললাম। আমার মনের প্রাণের কথা সব তাকে বলে ফেললাম। জঙ্গলে যে অস্ত্রগুলো লুকিয়ে রাখা সম্ভব এ চিন্তা আমার গোড়া থেকেই ছিল। আমি ভেবেছিলাম শিমুল গাছের কাছাকাছি কোথাও মাটিতে পোতা আছে। বিশু মল্লিক যখন শুনলো আমরা জঙ্গল খানা তল্লাশ করবার মতলব করেছি, তখন সে দুশ্চিন্তায় পড়ে গেল। অস্ত্রগুলো অবশ্য খুবই যত্ন করে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু বলা তো যায় না, পুলিশ খুঁজে বার করতেও পারে। তখন বিশু মল্লিককে অবশ্য ধরা যাবে না, কিন্তু অনেক টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। বিশু মল্লিক লোভে পড়ে গেল। কাল বিকেলে আমি যখন রামদিঘি যাওয়ার জন্য ট্রেনে চড়লাম, তখন বিশু মল্লিক এসে দেখে গেল আমি সত্যি যাচ্ছি কিনা। আমার অবশ্য রামদিঘি পর্যন্ত যাওয়ার প্ল্যান ছিল না। স্থির করেছিলাম পরের স্টেশনে নেমে বাগমারিতে ফিরে আসব, কিন্তু দৈব অনুকূলে ঠিক বাগমারি গ্রামের গায়ে ট্রেন থেমে গেল। গ্রামে গিয়ে পটল, দাশু আর গোপালকে জোগাড় করলাম। তাদের নিয়ে জঙ্গলে গেলাম। সারা জঙ্গল তল্লাশ করা অসম্ভব, কিন্তু সদানন্দ সুরের প্রাচীরের পাশে যেখানে ঘোড়ার খুরের দাগ পাওয়া গিয়েছিল, সেখান থেকে শিমুল গাছের গোড়া পর্যন্ত খুঁজে দেখলাম যদি কোথাও শব্দ খোঁড়া মাটি দেখতে পাই, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। এখন কি করা যায়? সূর্যাস্তের বেশি দেরি নেই। জঙ্গলে বসে সিগারেট টানতে টানতে মতলব ঠিক করে নিলাম। পটলদের বললাম, চলো সান্তালগোলার দিকে যাওয়া যাক। জঙ্গলের ভেতর দিয়ে সান্তালগোলার কিনারায় পৌঁছলাম। এখানে জঙ্গল প্রায় 150 গজ চওড়া। এক প্রান্তে স্টেশন, অন্য প্রান্তে কোঅপারেটিভ ব্যাংক, মাঝামাঝি বিশু মল্লিকের মিল। মিলের এটা পেছন দিক। কাটা তারের বেড়ায় ছোট খিড়কির ফটকও আছে। আমি পটলদের আমার প্ল্যান বুঝিয়ে দিলাম। তারা জঙ্গলের কিনারায় সমব্যবধানে গাছে উঠে লুকিয়ে থাকবে এবং লক্ষ্য করবে ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে কেউ জঙ্গলে ঢুকে কিনা। লোকটাকে চিনবার চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই ধরবার চেষ্টা করবে না। পটল উঠল বিশু মল্লিকের মিলের সরাসরি একটা গাছে। দাশু গেল স্টেশনের দিকে, আর গোপাল ব্যাংকের দিকে। আকাশে আজও চাঁদ আছে। রাত হলেও এদের চোখে নিয়ে কেউ জঙ্গলে ঢুকতে পারবে না। ওদের গাছে তুলে দিয়ে আমি ফিরে চললাম শিমুল গাছের কাছে। ওই গাছটা আমার মনে ঘোর সন্দেহ জাগিয়ে তুলেছিল। অমৃতের মৃত্যু হয় ওই গাছের তলায়।
এ রহস্যের চাবিকাঠি যদি এই জঙ্গলের মধ্যে থাকে তবে নিশ্চয়ই ওই শিমুল গাছের কাছাকাছিই কোথাও আছে। যখন শিমুল গাছতলায় ফিরে এলাম তখন সন্ধে হয়। চাঁদের আলো ফুটেছে। শিমুল গাছ থেকে 20-25 হাত দূরে একটা ঝাঁকড়া গোছের গাছ ছিল। আমি তাতে উঠে পড়লাম। এইখানে বসে বাঘ শিকারির মতো অপেক্ষা করব। আমার সঙ্গে অস্ত্র নেই, আমি এসেছি শুধু ব্যাঘ্র মহাশয়কে দেখতেই। তিনি আসবেন কিনা জানি না, কিন্তু যদি আসেন 9টার আগেই আসবেন। শিমুল গাছের সব পাতাই প্রায় ঝরে গেছে, গাছের তলায় কোনো ছায়া নেই। চাঁদ যত উঁচুতে উঠছে আলো তত পরিষ্কার হচ্ছে। হঠাৎ কাছের একটা গাছ থেকে কোকিল ডেকে উঠল। বিচিত্র পরিস্থিতি। আমি বসে আছি একটা নৃশংস নরহন্তাকে দেখব বলে, আর কোকিল ডাকছে। আজব দুনিয়া। বেশ খানিকক্ষণ কেটে গেল। চোখের কাছে হাত এনে ঘড়ি দেখলাম 8:45। সঙ্গে সঙ্গে দূর থেকে একটা আওয়াজ কানে এলো। শুকনো পাতার উপরে পায়ের মচমচ শব্দ। ঘাট ফিরিয়ে দেখি ঘন ছায়ার ভেতর থেকে ধীর মন্থর গমনে একটা ঘোড়া বেরিয়ে আসছে, কালো ঘোড়া। তার পিঠে বসে আছে কালো পোশাক পরা একটা মানুষ। মানুষটার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু সেই জকির মতো সামনে ঝুঁকে বসেছে আর সতর্কভাবে এদিক ওদিক তাকাচ্ছে। ঘোড়াটা সোজা গিয়ে শিমুল গাছে বিরাট গুড়িয়ে গা ঘেঁষে দাঁড়ালো। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর যা দেখলাম তা একেবারে সার্কাসের খেলা। ঘোড়া সবার টপ করে ঘোড়ার পিঠে উঠে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে শিমুল গাছের গুড়িতে একটা পুকুরের মধ্যে হাত ঢুকিয়ে দিল। মাটি থেকে 10 হাত উঁচুতে যেখানে ডালপালা বেরিয়েছে সেখানে একটা খোপের মতো ফুটো আছে, অচিন পাখির বাসা। ঘোড়ার পিঠে আসামি কেন জঙ্গলে আসে এখন বুঝতে পারছো? অস্ত্রগুলো মাটিতে পোড়া নেই, আছে গাছের ফোকরের মধ্যে। মাটি থেকে 10 হাত উঁচুতে। শিমুল গাছের গায়ে শক্ত শক্ত মোটা মোটা কাঁটা থাকে। শিমুল গাছে মানুষ ওঠে না, এমনকি কাঠবেড়ালি পর্যন্ত ওঠে না। এমন নিরাপদ গুপ্তস্থান আর নেই। অবশ্য মই লাগিয়ে উঠে যায়, কিন্তু কে মই লাগাবে? যারা গুপ্তস্থানের সন্ধান জানে না তারা কী জন্য মই লাগাবে? আর যিনি জানেন তিনি যদি মই ঘাড়ে করে জঙ্গলে আসেন তাহলে লোকের দৃষ্টি আকর্ষণ করবে। তার চেয়ে ঘোড়া ঢের নিরাপদ, বিশেষত যদি জকির হাতে শিক্ষিত ঘোড়া হয়। যাই হোক, গোর শহরের বা হাতে একটা থলি আছে। সে খোপের মধ্যে ডান হাত ঢুকিয়ে একটি একটি করে অস্ত্রগুলি বার করছে আর থলিতে রাখছে। এতক্ষণে ঘোর শহরকে চিনতে পেরেছি। বিশু মল্লিক। মুখ চিনতে না পারলেও ওই রোগা বেঁটে শরীর আর ধনুকের মতো বাঁকা ঠ্যাং ভুল হবার নয়। আমি ঠিকই আন্দাজ করেছিলাম, কিন্তু একটা ধোকা তখনও কাটেনি। বিশু মল্লিক কারো ঘোড়া পেল কোত্থেকে? সে ভারী হুঁশিয়ার লোক। তার যদি কারো ঘোড়া থাকতো সে কখনোই আমার কাছে মিথ্যে কথা বলতো না। আসলে আমি যখন তাকে কালো ঘোড়া সম্বন্ধে প্রশ্ন করেছিলাম তখন সে আমার প্রশ্নের তাৎপর্য বুঝতে পারেনি। এই মামলার সঙ্গে কালো ঘোড়ার যে কোনো সম্বন্ধ আছে তা সে কল্পনাই করতে পারেনি। আমি কালো ঘোড়ার রহস্য বুঝলাম কাল দুপুর রাত্রে বাসায় ফিরে এসে। সেই যা বিশু মল্লিক থলি ভরে নিয়ে ঘোড়ার পিঠে নেমে বসল। তারপর মন খাওয়ার চালে ফিরে চলল। সেই জঙ্গলের ছায়া অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি গাছ থেকে নামলাম। ঘড়িতে তখন 8:15। আমি আবার পটলদের উদ্দেশ্যে ফিরে চললাম। আমার প্ল্যান ঠিকই পড়েছে। পুলিশ কাল জঙ্গল তল্লাশ করবে, তাই আজ বিশু মল্লিক অস্ত্রগুলো জঙ্গল থেকে সরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অস্ত্রগুলোকে সে রাখবে কোথায়? কারণ কেবল মানুষটাকে ধরলে তো চলবে না, অস্ত্রগুলোও চাই। বস্তুত অস্ত্রগুলো না পেলে মানুষটাকে ধরেও কোনো লাভ নেই। আমি যখন জঙ্গলের কিনারায় পৌঁছলাম তখনও পটলেরা গাছ থেকে নামেনি। আমাকে দেখেই নেমে এলো। 3 জনেই ভীষণ উত্তেজিত। তারা ঘোড়শওয়ারকে জঙ্গলে ঢুকতে দেখেছে এবং চিনতেও পেরেছে। বিশু মল্লিক তার রাইস মিলের খিড়কি ফটক দিয়ে ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে এলো। পটলের গাছের প্রায় পাশ দিয়েই জঙ্গলে ঢুকলো। 40 মিনিট পরে আবার ফিরে ফটক দিয়ে মিলে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ঠিক দেখেছ? নিজের ফটকে ঢুকেছে, অন্য কোথাও যায়নি? পটল বলল, আগে না, অন্য কোথাও যায়নি। আমি নিশ্চিন্ত হলাম। অস্ত্রগুলো বিশু মল্লিক মিলেই রাখবে, অন্তত যতদিন না পুলিশ জঙ্গল তল্লাশ শেষ করে। আমি সকালবেলা তাকে বলেছিলাম মিল্ক থানা তল্লাশ করবো না। আমার কথা সে বিশ্বাস করেছে। আমাকে বিশু মল্লিক বোধহয় খুবই সরল প্রকৃতির লোক বলে মনে করেছিল। আমি তখন পটল, দাসুয়ার, গোপালের পিঠ ঠুকে দিয়ে বললাম, তোমাদের জন্যই অমৃতের মৃত্যুর কিনারা করতে পারলাম, কিন্তু আজ আর বেশি কৌতূহল প্রকাশ করো না। কাল সকালে 9টার সময় এসো, তখন সব জানতে পারবে। কিন্তু সাবধান, কাউকে একটি কথাও বলবে না। তারা গ্রামে ফিরে গেল। আমি থানায় গেলাম। সুকুমার দাদার কাছে পিস্তলটা জোগাড় করে স্টেশনে গেলাম। স্টেশন থেকে কাজকর্ম সেরে যখন ফিরে এলাম তখন রাত দুপুর। তুমি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। তোমাকে জাগালাম না। পিছনের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম।
দেখি জানলার বাইরে কয়েকটা জন্তু বসে আছে। প্রথমটা আমিও ভেবেছিলাম কারো কুকুর, তারপরে লক্ষ্য করে দেখলাম কুকুর নয়, শেয়াল। ব্যাস, সঙ্গে সঙ্গে কারো ঘোড়ার রহস্য বেঁধে হয়ে গেল। বুঝতে পারলে না? অত্যন্ত সহজ, এমনকি হাস্যকরও বটে। কেন যে কথাটা মাথায় আসেনি জানি না। শেয়ালের গায়ের রং কালো নয়, পাটকিলে, অথচ আমরা দেখলাম কালো। ঘোড়াটাও কালো ছিল না, ছিল গাঢ় বাদামি রঙের, ইংরেজিতে যাকে বলে চেস্টনাট। চাঁদের আলোয় সব গাঢ় রঙই দূর থেকে কালো দেখায়, তাই অমৃত কালো ঘোড়া ভূত দেখেছিল। আমিও কালো ঘোড়াই দেখেছিলাম। এই হলো কালো ঘোড়ার রহস্য। রহস্য না বলে যদি পরিহাস বলতে যাও তাতেও আপত্তি নেই। রাত্রে খেতে বসে তুমি সঠিক প্রাণকেষ্ট উপাখ্যান বললে। ওদের গরদ কোথায় বুঝতে বেশি কষ্ট হয় না। প্রাণকেষ্টপাল নিজের কাজ বেশ দক্ষ, কিন্তু ঘরে দাঁড়িয়ে যদি চলে না। স্ত্রীর কাছে কেঁচো, সদানন্দ সুর বোনের কাছে তরঙ্গ রেখে গিয়েছিল ঠিকই, তরঙ্গ গোড়ায় ভাঙা হয়নি, কিন্তু যখন তার মৃত্যু সংবাদ এলো তখন ভগিনী সুশীলা আর দ্বিধা করলেন না। তরঙ্গের তালা ভাঙলেন এবং যা পেলেন আত্মসাৎ করলেন। হয়তো দাদার বিষয় সম্পত্তি সবই তিনি শেষ পর্যন্ত পাবেন, কিন্তু আইনের কথা কিছু বলা যায় না। হাতে যা পাওয়া গেছে তা হজম করাই বুদ্ধিমানের কাজ। এই হচ্ছে ভগিনী সুশীলার মনস্তত্ব। প্রাণকেষ্টপাল কিন্তু পুরুষ মানুষ, হর্ষদীর্ঘ জ্ঞান আছে, তাই তোমাকে দেখে তিনি বেজায় নার্ভাস হয়ে পড়েছিলেন। তারপর আর কি, এবার বেদব্যাসের বিশ্রাম। এই ভারতের মহামানবের সাগর তীরে বিশুগন্ধিকের মতো আরও কতজন মহাজন নীরবে তপস্যা করছেন, কে তার খবর রাখে? ব্যোমকেশ প্রকাণ্ড হাই চলিয়া পাশ ফিরিল, বইল, জাগি পোহারো বিভাবরী, এইবার একটু ঘুমিয়ে নাও, আজ রাত্রেই কলকাতা ফিরব। হে হে হে। নমস্কার।